আজকে আমার সাথে আজকে অনির্বাণ আছে, মানে আমার ধরেন জুনিয়র। সেরকম ভাবে পরিচয় ছিল না, বাট ও তোর সাথে আমার সম্ভবত লিঙ্কডইনে বা ফেসবুকে কোনো কানেকশন হ্যাঁ, ছিল। হ্যাঁ। ওকে। তো আমি তোর স্টোরিটা দেখে রীতিমতো একটু মোটিভেশনাল আমারও লেগেছে, মানে খুব ইন্সপিরেশনাল লেগেছে। তোর যে জার্নিটা আছে সেটা খুব ইন্সপিরেশনাল। আর যে তুই এখন একটা একটা বেঞ্চমার্ক তৈরি করে স্ট্যান্ডার্ড তৈরি করেছিস, প্লাস এত জায়গায় তোর অপরচুনিটিস বা যে প্রোফাইলটা বানিয়েছিস রাইট নাও, তো এই সবগুলো দেখে মানে কোত্থেকে শুরু করে কোথায় এসেছিস এটা সবগুলো দেখে আমি রীতিমতো আমি নিজে খুব মানে আমার খুব ভালো লেগেছে। আর আমি চাই এরকম থ্যাংক ইউ। তোর মতো এরকম অনেক বাংলার ছেলে বা এরকম কিছু করুক আর মানে ভালো ভালো জায়গায় পৌঁছাক। হ্যাঁ, এক্সকিউজ দিয়ে তো হয় না। তো তুই একটা বিশাল একটা এক্সাম্পল বলতে গেলে, তো এর জন্য আমার মনে হয় মানে তোর কথাগুলো খুব ইম্পর্টেন্ট। তো আমি জাস্ট অনির্বাণের সম্পর্কে যদি যা জানি সেটাই বলছি। সম্ভবত তুই মেকানিক্যাল করেছিস জলপাইগুড়ি থেকে। দেন তোর অনেকটাই মানে লাইফে অনেক ওঠানামা ছিল। তারপর তোর ফাইনালি গেটে খুব ভালো একটা র্যাঙ্ক সিকিউর করিস। আফটারওয়ার্ডস তুই অনেকগুলো ভালো ভালো কোম্পানিও ক্র্যাক করেছিস। তো এগুলো আমি যতটা জানি, তা কিন্তু আমি যেগুলো ভালো করে জানতে চাই যে তোর পুরো জার্নিটা তুই যদি আহ, একটুখানি ভালো করে বলিস, মানে তাহলে আমার সঙ্গে সঙ্গে আরো অনেকেই জানতে পারবে মানে অনির্বাণ সিংহ কে, কোত্থেকে এসছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো যদি আমি বলি তো, হ্যালো এভরিওয়ান। তো আমার নাম অনির্বাণ সিংহ, যেমন দাদা বললোই। তো আমি এমনি জলপাইগুড়িতে থাকি। তো আমার মানে জন্ম ওখানে, এখানেই ছোট থেকে বড় হওয়া। ইভেন লাস্ট 1 মাস অব্দি আমি জলপাইগুড়িতেই থাকতাম, এই প্রথমবার এরকম বেরোলাম। আচ্ছা। তো অ্যাকচুয়ালি কি হয় যে ছোটবেলা আমি একটু পড়াশোনায় ভালো ছিলাম। আর আমার সায়েন্সের প্রতি একটা ছোটবেলায় ইনিশিয়াল থেকে একটা ঝোঁক ছিল। মানে হুম। আমার বাড়ির ব্যাকগ্রাউন্ডে ওরকম কেউ মানে আমার বাবা যেমন একটু পড়ালেখা জানে, কিন্তু আমার মমচাউমিনের দোকান। তো আমার হুম। বাড়ির আর আমার মাও আর কি পড়াশোনা করে আসছে। তো যদিও বাবা সেরকম চাকরি বাকরি কিছু মানে ক্র্যাক মানে করেনি, কিন্তু একটা পড়াশোনার এনভায়রনমেন্ট ছোটবেলা থেকে আমার বাড়িতে ছিল। তো আমার একটা জানি না একটা কি পরিবেশ আমার। ছিল বাড়ির ফ্যামিলির মধ্যেই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো মানে আমার মা মা আমাকে ক্লাস 3-4 অব্দি পড়াইছে। তারপর হুম। 5-এ উঠে আমি কি আমার মনে হলো, আমি মাকেই বলছি যে "মা, আমি নিজের পড়া নিজে করবো, তুমি আমাকে পড়াও।" ঠিক আচ্ছা। আছে। তো ওকে। তারপর থেকে আমি একাই পড়ি আর মানে সবসময় একটা সাপোর্ট ছিল পরিবারে। আর সায়েন্সের প্রতি ঝোঁকটা আমার খুব ছোট ক্লাস থেকে, মানে স্কুলে ওঠার আগের থেকে, মানে যখন 4-5 বছর বয়স তখনই আমার ওই গ্রহ কি হয়, মানে মানে কেউ কি স্পেস তোকে নিয়ে প্রচুর। মোটিভেট করতো, কেউ কি তোকে মোটিভেট করতো এসব বিজ্ঞান নিয়ে? হ্যাঁ, হ্যাঁ। আমার বাবারও যেমন কি খুব কিউরিয়াসিটি ছিল। তো বাবা যদি Okay. কিছু জিনিস নাও জানতো, তাও আর কি মানে কুইজে টুইজে কোনোখান থেকে শুনে টুই না, তখন তো ইন্টারনেট ছিল না। তো হুম। বাবা যদি কিছু না জানতো, পেপারে দেখে বা কারো বন্ধু বান্ধব থেকে হুম। শুনে হুম। আমাকে বলার চেষ্টা করতো, কারণ আমি প্রচুর হুম। কোশ্চেন করতাম। মানে আমাকে মা বাবা এখন বলে, তো ছোটবেলায় আমি একটা কোশ্চেন শেষে তারপর 10টা কোশ্চেন করে দিতাম, এরকম কেন? তো ওকে। সায়েন্সের প্রতি ঝোঁকটা আমার ছোটবেলা থেকে ছিল, স্পেসের প্রতি বেশি ছিল, মানে ওয়াও। মহাকাশ নিয়ে বেশি ছিল। ঠিক আছে, ওয়াও। যখন আমি একটা স্টোরি এখানে শেয়ার করতেছি। তো আমি যখন ক্লাস 2-তে ছিলাম, তো তখন আমি প্রথমবার জানতে পারি যে পৃথিবী যে আছে, টেকনিক্যালি পৃথিবী একটা গ্রহ যে মহাকাশে ভাসতেছে। ঠিক আছে। তো এবার মানে নিচে কিছু নাই, চারিপাশে শুধু মহাকাশ, মানে আমরা যেটা আকাশ দেখি ওর বাইরেও বলে একটা আকাশ আছে। আর আমরা একটা পাথরের মতন আমরা just ভাসতেছি মহাকাশে। তা আমি শুনে তো শখ খেয়ে গেছি যে এরকম হয় নাকি? এত মাটি সমুদ্র আমি তো কার্টুনে দেখি, এই আছে ওই আছে, আমার ঠাম্মা বলতো বাসুকি নাগের উপর পৃথিবী বসে আছে। ওগুলা কোথায় সব? তো আমি না, এটা মানে খুব একটা হিট করছে আমাকে যে এরকম সত্যি কি এরকম হয়। তাই আচ্ছা। বাড়িতে বাবাকে জিজ্ঞেস করছে, "বাবা, এরকম হয় নাকি?" আর বাবাও আমাকে ক্লিয়ার করে বলতে পারতেছে না। তো আমি ভাবলাম যে হ্যাঁ, তারপরে আমি তখন স্কুলে আমি বন্ধু বান্ধবদের জানাইছি। ওরাও সবাই ভাবে তুই তো মিথ্যা কথা বলতেছিস, এরকম হয় নাকি? ঠিক আছে। তো তো ওখান থেকে মানে আমার কিউরিয়াসিটি খুব বেশি ছিল। আর আমি জানি যে আমি ঠিকই জানতেছি, কারণ মানে ওই ডিসকভারি চ্যানেলে তখন ওই মানে শো গুলো আমার নাম মনে নেই, মানে একটা শো আসতো, হ্যাঁ। হিন্দিতেই আসতো তখন, তো এই শো গুলোই দেখতাম। হুম। তো তারপর থেকে কিন্তু এই ক্লাস 9 অব্দি টুকটাক পড়াশোনায় খুব একটা যে এক্সট্রোভার্ট গিয়েছিলাম সেরকমটা না, বা ফার্স্ট বয় যে ছিলাম এরকমটাও না। তো আমার পড়াশোনা খুব বেশি কি গেছে ক্লাস 9 অব্দি। তারপরে 10-এ মাধ্যমিক ওঠার পর আমার একটু পড়াশোনার প্রতি মানে মনে হয় যে পড়াশোনাটা বেশি করে করা উচিত। মানে আমার খেলার প্রতি বেশি ঝোঁক ছিল। ঠিক আছে। ওকে। আর আদার্স জিনিস জানতাম, মানে কনভেনশনাল পড়াশোনা আমি কোনোভাবে ওইভাবে করি নাই খুব ভালো করে। তো 10-এ একটু ঝোঁক জাগলো যে না, পড়াশোনা ভালো করে করো, মাধ্যমিকে র্যাঙ্ক আনবো, এই আনবো, এই আনবো। অনেকেরই মোটিভেশন আসে যে মাধ্যমিক তো এবার তো টপ 10-এ থাকতেই লাগবে। তো এরকম Correct. আসলো, কিন্তু মাধ্যমিক ওর অত ভালো হয়নি। আমার কত 85% আসছিল। আচ্ছা। আর আমার স্কুলিং সব সরকারি, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড স্কুলেরই। তো দেন আমি বললাম যে আমি সায়েন্স নিব। তো হুম। পরিবারে কেউ কখনো নেয়নি। ঠিক আছে। হুম। আর এখানে একটা জিনিস এরকম আছে যে সায়েন্সের মানে যারা পশ্চিমবঙ্গে আর, কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরই বললাম, তো হুম। বইগুলো থাকে এত এত মোটা। তো মাধ্যমিক পর্যন্ত আমরা এত পাতলা বই পড়ছি।
তো ফট হ্যাঁ করে যখন শিপটা হয় তো এটা কেমন লাগে, বাড়ির লোক বলে সত্যি এটা কি মানে বই কিনে আনিস নাই তো? ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ তাই বলি, না না এটা মানে বই না, এটা টেক্সট বই। তো হ্যাঁ। তারপর হচ্ছে, এবার যদিও এখানে মানে একটু টাকা পয়সার আমাদের একটু সমস্যা তখন চলতেই ছিল, কারণ বাবার মোটরসাইকেলের দোকান ছিল। তো ওর জন্য এবার সায়েন্স করতে একটু খরচাটা তো লাগে। তো সেক্ষেত্রে কারেক্ট। হ্যাঁ স্যার ম্যামরা হেল্প করছে, যেমন আমার বুনুর স্কুলের একজন ম্যাডাম ছিলেন, বনানী ম্যাম। উনি এখনো হুম। হেল্প করেন আমার, মানে মানে কথা টথা হয়। তো উনি যেমন আমাকে বইগুলো সব প্রোভাইড করে দিয়েছিলেন, বিভিন্ন টিচার, কিন্তু আমার সেরকম ভাবে কিনতে হয়নি আর কি। ওহো। আর হ্যাঁ, তো এবার এবার ইভেন বিভিন্ন টিউশনও অনেক লাগে, যেমন মাধ্যমিক পর্যন্ত আমি দুটো টিউশনই নিতাম, মানে প্রাইভেট টিউশন। আচ্ছা। কিন্তু ইলেভেনে যেমন সব সাবজেক্টেরই মানে একটা করে টিউশন লাগে। তো সেক্ষেত্রে অনেক স্যার ম্যামরা আমার থেকে মানে মানে হাফ হাফ ফিজে আমাকে পড়াতো। তো তাদের হুম। কাছে আমি মানে অনেকটাই আর কি এসে মানে তো পুরো মানে খুব স্মুথ ছিল না জার্নিটা, মানে প্রথম থেকে মাধ্যমিকের না 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 না, স্মুথ তো ছিল না, মানে এরকমও হয়েছে যে আমার হয়তো প্রথম 2-3 সপ্তাহ পরই বই কিনা হয়েছে, মানে এরকমও গেছে। এটা এখন এখন আমার কাছে বলতে সুবিধা, তখন খুব খারাপ লাগতো। মানে এরকম হয়েছে যে অঙ্ক হুম। পড়া শুরু হয়ে গেছে, তো সব বন্ধু বান্ধব হয়তো অঙ্ক করা শুরু করে দিয়েছে, এক দুটা চ্যাপ্টার হয়ে গেছে, আমি এখনো বই নেই, আনি নেই। তো এরকম আর কি আর তখন কি একটু মানে পিছিয়ে, মানে মনে হতো যে পিছায় যাচ্ছে, কারণ একেতে সায়েন্স নিয়ে পড়বো, তো একটা কারেক্ট। বড় আর কি একটা ব্যাপার, তো তার মধ্যে মনে হচ্ছে প্রথমেই পিছায় যাচ্ছি। তো ওরকম একটা লাগতো। তো ইলেভেনটা পাও মানে, আর সত্যি কথা বলতে কি মানে সায়েন্স তো নিয়ে নিচ্ছি, বাট ওইটার হুম। পরে করবো কি পা, তো এটা আমার কিছুই জানা ছিল না। ওকে। তো হ্যাঁ, তো আর মানে তো বলতে কোচিং গেলে নিতে ফ্যামিলির লাগে মধ্যে বা প্রবাবলি যে সায়েন্স নিয়ে পড়ছে তো মেন্টার অবভিয়াসলি মানে খুব একটা না প্রবলেম। না না না, তো এটাই আমার সবচেয়ে বড় প্রবলেম, মানে এটাই ছিল যে আমার কাছে কোনো গাইড ছিল না। মানে সাপোর্ট তো একটা হয়, সাপোর্ট তো আমি বাড়ি থেকে সবসময় পেতাম, কিন্তু কারেক্ট কারেক্ট। গাইডেন্স থাকে যে এই এই লাইনে পড়তে লাগে বা এই ভিডিওটা দেখে অনেকে বুঝতে পারবে। তো এরকম গাইডেন্সটার একটি বাড়িতে যদি থাকে না, তাহলে সে অনেক তাড়াতাড়ি অনেক কিছু অ্যাচিভ করতে পারবে, আমার এটা মনে হয়। মানে কারেক্ট। আর গাইডেন্সের অভাব থাকলে কি তুমি মানে টাইমে টাইমে শিখো জিনিসটা, যে আচ্ছা এরকম এরকম এরকম। তো এবার তো ওই 11-12 শুরু করলাম। তো আমার সায়েন্স করতে ভালোই লাগতো, তো আমার পড়াশোনা ভালোই লাগছিল। বাট হ্যাঁ এটাই কোনোদিনই বলবো না যে একদম ইলেভেনে উঠে সেই পড়াশোনা হয়ে গেছে, ওরকম তো ছিল না। টাইমে টাইমে আস্তে 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 শিখছিলাম। আর স্কুলেই কয়েকটা বন্ধু বান্ধবের সাথে কথা বলে আমি জয়েন্ট কি হয়, নিট কি হয়, এগুলো জানতে পারলাম। তো আচ্ছা। ক্ল্যারিটি ছিল না মানে। আর তারপর তখন তো অফলাইন কোচিং ছিল। আর হুম। অফলাইন কোচিং এর প্রাইস তখন এক বছরে কত, আকাশের মনে হয়, আমি নাম নিচ্ছি, আকাশ কোচিং যে ছিল আমাদের ওখানে, তো প্রায় হুম। 1 লাখ 1.5 লাখের মতন পার ইয়ারের ফিস ছিল। তো যেটা অসম্ভব, মানে আমার সারা জীবন পড়াশোনায় মানে অত টাকা খরচা হয়নি। বুঝতে তো স্বাভাবিক। বই কিনতে হ্যাঁ difficulty হচ্ছে, টিউশন পড়তে। হ্যাঁ, তো এবার হ্যাঁ, তো ওই ক্ষেত্রে মানে কি বলতো, তো ওই ক্ষেত্রে তো কোচিং এর তো অনেক মানে, মানে ওটা আমি জানি না কোনোদিন হবে, মানে ওটা স্বপ্ন ভাবি হুম। নাই যে কোচিং কোচিং পাবো। তাই ভাবতাম মানে উচ্চ মাধ্যমিকটা প্রথমে দেই, তারপর দেখা যাবে। আর হুম। এখানে আমি একটা জিনিস বলবো যে অনেক সময় এটা হয়ে যায় কি আমাদের, যে এই জায়গাটা অনেকটা হার মাইনে নিই অনেকে। যেমন এখানে আচ্ছা। আমি হম বলবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল। হ্যাঁ, তো এখানে অনেকে কি যেমন একটা হার মাইনে নিই, যেমন এই ক্ষেত্রে আমি বলবো আমি একটু ডিমোটিভেট হয়ে গেছিলাম, যে লাইক আমি যদি কোচিংও না পাই, আমার যদি এরকম মানে সেই লেভেলে রিসোর্সেসও না পাই, তবে কিভাবে করব? ঠিক আছে, তো বাট এইখানে এই জিনিসটা আমি 11-12 ভুল করছি, যেটা আমি বিটেক এর পর ঠিক করছি, আমি এটা ওটাতে আসছি। তো এখানে হুম। কি আমাদের একটু মাইন্ডসেটের একটু প্রবলেম থাকে, মানে আমরা যখনই কোনো প্রবলেম দেখি, আর যদি আমরা দেখি যে নর্মালি আমরা সলিউশন পাচ্ছি না, লাইক হুম। আমার হুম। কাছে যেমন আর্থিক সমস্যা আছে, তো আমি কোচিং করতে পারতেছি না, বা আমার কাছে রিসোর্সেস নাই, তো আমি পারবো না করতে। তো এইখানে ওকে। এই স্টেপে যদি আমরা হার মেনে যাই না, তারপর আর আগানো যায় না, মানে তারপর মানে একটা জাস্টিফিকেশন আমরা পাই যাই, যে আমাদের ওকে। কাছে কোনো রিসোর্সেস নাই, তাই আমি পারতেছি না। আমার কোনো দোষ নেই, এটা আমার কোনো দোষ নেই, আমার আশেপাশের এনভায়রনমেন্টের দোষ। মানে এক্সকিউজ এটা এক্সকিউজ এক্সকিউজ। এক্সকিউজ, এক্স্যাক্টলি মানে। এটা কি মানে আর যখন নিজে ভাববা তখন তোমার মনে হবে না এক্সকিউজ দিচ্ছ, তুমি ভাববে না না ঠিকই তো বলতেছি, আমি আমি তো জাস্টিফাই পাই যাচ্ছি একটা জাস্টিফিকেশন। তুমি সাথে পাশে দুই চারটা লোককে বলে, তারাও বলবে হ্যাঁ ঠিকই, তোর অবস্থা খারাপ, তো তুই যাবি কিভাবে? এইটাই ভুল হয়ে যায়, মানে আমার অনির্বাণ মতে। কি বলতো, মানে তোর এই কথাটা শুনে আমার এত ভালো লাগছে, বিকজ অনেক স্টুডেন্টরাই আছে, অনেক ছেলে মেয়েরা আছে, প্রথমত তাদের কাছে অনেক রিসোর্সেস বাট হুম, হুম, তাদের হুম। আউটপুট জিরো। বাট এরকম অনেক স্টুডেন্ট হ্যাঁ, আছে যে তাদের কাছে কোনো রিসোর্সেস নেই, তার মধ্যে তারা সবসময় একটা কি বলে না, এক্সকিউজ বলে, আমার কাছে তো এটা না, আমি কি করে করবো। বাট যে হুম, করার না অনির্বাণ, সে ঠিক করে যায়। সে এক্স্যাক্টলি, তো এই জিনিসটা আমার বিটেকের পর আসছে, যদি আমার করতে হয় আমি এটাতেও করে নেবো। আর হুম। যদি আমাকে করার না করার হয়, তাহলে আমাকে সবকিছু দিয়ে দিলেও আমি পারবো না। তো এটা আমার মতে হয় এই জিনিসটা মাইন্ডসেটের। আর 11-12 ম্যাচুরিটি ওরকম আসে নাই, মানে যে আমি করতেই হুম। পারবো, আমি ভরসাটা নিজের উপর পাই নাই সত্যি কথা বলতে। তো হুম। তারপর 11-12 উচ্চ মাধ্যমিক দিলাম, উচ্চ মাধ্যমিক মোটামুটি ভালোই মার্কস ছিল, আর আমার রেসপেক্টে ভালো ছিল, আমার 88.6% ছিল। তো হুম। তারপর আমি জয়েন দিয়েছিলাম।
বাট জয়েন্ট ও বছর হয়নি, মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিয়েছিলাম ও বছর আমার কত 18 আসছিল, 200তে আমাদের পরীক্ষা হয়। তো 18 নম্বর আসছিল, 40,000-এর মতো র্যাঙ্ক ছিল। আর তার কারণ হচ্ছে এখানে আমি বলে দিচ্ছি যে আমি হুম। পড়াশোনাই করি নাই, মানে উচ্চ মাধ্যমিকের পর আমি 3 মাস শুধু খেলছি, 3 মাস পরে জয়েন ছিল, ও, 3 মাস শুধু আমি ক্রিকেট খেলে বেড়াইছি। না, তুই অত বাট ভালো এই জায়গাটা, প্রিপারেশন, ভালো প্রিপারেশন না নিস না না প্রিপারেশন করিনি, প্রিপারেশন করিনি, করিস? এবার এই জায়গাটা আমি এক জিনিস সবাইকে বলতে চাই। হুম। আহ যে তুমি যদি কেউ যদি ভেবে থাকে যে উইদাউট পড়াশোনা ছাড়া, মানে পড়াশোনা ছাড়া প্রিপারেশন ছাড়া কেউ পরীক্ষা দিয়ে সে একটা ডিসেন্ট স্কোর আইনে নিবে, তো সে হুম। শুধু নিজেকে বোকা বানাচ্ছে, যেটা আমি নিজেকে বোকা বানাইছিলাম। তো আমার হুম। মনে হয় যারা আমি করে নিবো, 3 মাস আছে একটু খেলে নেই, পরে করবো পরে করবো পরে করবো, এই পরের হুম। জীবনে আসেনি। তো এইখানে আমি জিনিসটা বুঝি, ঠিক আছে, Correct. এই জিনিসটা আমি একটা বুঝি যে আমরা বন্ধুদের মধ্যে খেলার মধ্যে ডিসকাশনও করতাম। আরে ভাই আমরা কিভাবে সে অত ক্র্যাক করে কিভাবে সারাদিন 10-12 ঘন্টা পড়তে থাকো, ওগুলা তো ওইসব বড় লোক ছেলেরাই করে, আমাদের জন্য ওগুলা না, আমরা খেলবো, লাইফ এনজয় করবো। এই মাইন্ডসেটটা না বাজে, মানে বাজে কোন সেন্সে, যে তোমাকে যদি কিছু পেতে হয় দেন তোমাকে খাটতে লাগবে। ঠিক আছে, তুমি এইভাবে দেখো না যে মানে কম্পেয়ার করো না, আরে ও এরকম তো ও করতেছে, ও তো ফালতু ছেলে সারাদিন পড়তে থাকে আর ওর জীবনে কিছু নাই, এমনটা না। তাই না, মানে হুম। তোমাকে যদি কিছু করতে হয় তো তোমাকে ইমোশনটা সাইডে সরায়, তোমাকে একটু লজিক্যালি ভাবতে লাগবে যে তোমাকে কিছু অ্যাচিভ করার জন্য তো এটা স্টেপ, তো এই হুম। স্টেপ তুমি করতেছো বলেই তুমি সাকসেসটা পাবা। ঠিক আছে, তো কারেক্ট। এই স্টেপ কারেক্ট। তুমি যদি না করতে চাও তুমি কোনদিন সাকসেসটা পাবা না। তো ভেরি ট্রু। ঠিক আছে, তো এখানে মন মানে মনের কথা সবসময় শোনাটা আমার মতে এখানে একটু অ্যাভয়েড করাই উচিত। তো এগুলো আমার কারেক্ট। ভুল, এগুলো আমার 11-12 আমার এরকম মাইন্ডসেট ছিল বলেই আমার এখানে কিছু করতে পারিনি, এটা টু বি ফ্র্যাঙ্ক। খুব তারপরে ভালো এই কথা জিনিসটা না, বললি, মানে খুবই ভালো কথা বললি, খুব ভালো ভালো পয়েন্টটাকে হাইলাইট হাইলাইট করলি, মানে ভেরি ট্রু। হ্যাঁ এটাই আমি লাগছে যে মানে অ্যাকচুয়ালি এটা আমি একটা কোটো কথায় শুনছিলাম যে যারা আর কি মহান হয়, মানে একটা কোট আছে এরকম যে মহান হইলে, মহান হওয়ার পর তুমি কিছু করবে এমনটা না। তো তোমাকে মহান হইতে লাগবে, মহান হতে হলে কিছু করা শুরু করতে লাগবে। তো কারেক্ট। স্টার্টিংটা মেন, তোমাকে ওই স্টেপ গুলো নেওয়া শুরু করতে লাগবে, আদারওয়াইজ তোমার মানে যেরকম লাইফ আছে সেরকমই থাকবে, চেঞ্জ কিছু হবে না। মানে সবার প্রথমে নিজেকে চেঞ্জ করতে লাগবে, তারপরে গিয়ে তুমি তোমার লাইফে চেঞ্জেস দেখতে পারবে। তো কারেক্ট। এই মাইন্ডসেটে একটা প্রবলেম ছিল। তো ওই বছর আমি ফিজিক্স অনার্সে ভর্তি হই, আমাদের এসি কলেজ ছিল, এসি কলেজে ফিজিক্স অনার্সে ভর্তি হই। তো তারপর ওখানে ফিজিক্স অনার্সে পড়ছিলাম, ওখানে মানে খুব চাপ দিত, তো ওর সাথে জয়েন করা হচ্ছিল না। হুম। তাই ভাবছিলাম মানে ফিজিক্স তোর অনার্সে যেহেতু পড়ে নিবো। পয়েন্ট প্রথমবার খারাপ হয়েছিল মানে তুই তখন কি করেছিলি না, ফিক্স অনার্স নিয়ে ভর্তি ফিজিক্স অনার্সে ভর্তি হয়েছিলাম, হ্যাঁ। মানে ড্রপ দিতে আমি চাইছিলাম, এখানে ভালো জিনিস যে ড্রপ আমি দেই নাই, মানে আমার মা বললো তুই ড্রপ দিস না, তুই ভর্তি হয়ে থাকতো। কারণ আমাদের পশ্চিমবঙ্গে হয়তো ড্রপটা তো প্রচলিত তখন ছিল না, মানে এটা Correct. 2019-এর কথা বলছি, তো তখন ড্রপটা অত প্রচলিত ছিল না। তো আমি ভাবলাম, আর ইঞ্জিনিয়ারিং ফিঞ্জিনিয়ারিং মা ভাবছে, সত্যি কথা বলতে মাও ভাবছে পাবে কিনা, মা একটু ডাউটও ছিল। ঠিক আছে, এখন মানে যদি ভালো Okay. নাম্বার আনতো তাহলে ডাউটটা থাকতো না, আর ডাউট থাকাটা স্বাভাবিক। তো আমিও ভাবলাম ঠিক আছে ভর্তি হয়ে যাই, সাথে সাথে না হয় আমি জি মেন্স এর পড়া পড়বো। তো পড়াতে কিছুই হচ্ছিল না, মানে কলেজে হুম। গেছিলাম, তো প্রথম 1-2 সপ্তাহ পড়ছিলাম, তারপর কলেজে গেলে যেটা হয় একটু ফুর্তি শুরু হয়ে যায়। ঠিক কারেক্ট। আছে, প্রথম কারেক্ট। যখন, ভেরি ট্রু। ঠিক আছে, হ্যাঁ, আর এটা মানে কারোর কথা বলছিস তখন সে, এগুলো খুবই সত্যি কথা, মানে ফার্স্ট ইয়ারে ওটা। হ্যাঁ হুম। হ্যাঁ, এটা মানে অনেকে ভাবে যে, এখন আমাকে জানি অনেকে আমাকে মেসেজ করে যে আমি এরকম এক্সাম ক্র্যাক করছি বলে হয়তো আমি সেই ডিসিপ্লিন আলা মানুষ, ঠিক আছে, কোনো কিছু বাইরে কিছু করি না, বা আমরা সায়েন্টিস্ট বলে আমরা কিচ্ছু করি না, এনজয় এনজয়, ওরকমটা হয় না, মানে সবাই নর্মাল মানুষই থাকে। তো ফার্স্ট ইয়ারে গেলে অনেক কিছু এমন কিছু করবো যদি ভাবতে পারো না যে তুমি এরকম ফুর্তি ফুর্তি করতে পারি। তো এরকম ঘোরাঘুরি বলো, তারপরে ক্লাস বাঙ্ক করে ঘুরতে যাওয়া বলো, তো এরকম করছিলাম। তো তারপর আমার চোখ খুলে দুর্গাপূজা যখন আসে তখন, তো এটা আমি দেখছি, ঠিক আছে, দুর্গা মানে যখন একটু লোকে ফাঁকা টাইম পায় না, তখন লোকে বোর হয়, বাট ওই হুম। বোরডমে লোকে অনেক কিছু ভাবা শুরু করে দেয়। তো আমিও যখন দুর্গাপূজা ছিল, এবার দুর্গাপূজায় কি হয়, আমি আমার বাবা যেহেতু মোমো চাউমিনের দোকান, তো আমি বাবার সাথে দোকানদারি করতাম। তো এটা আমি আগে করে 11-12 থেকে করি। তো ওরে মানে বাবা, পূজার সময় বাবার সাথে দোকানদারি করতাম। খুব তো আমি রেসপেক্ট বাবার ভাই, সাথে তোর প্রতি আমার রেসপেক্ট আরো বেড়ে গেল। না ওটাই আর কি, তো বাবার সাথে এই দোকানদারি তো তো করতাম। তো খারাপ লাগতো না তখন যে বাকি বন্ধুরা সব আমার ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ, খারাপ লাগতো, তারপর মানে অভ্যাস হয়ে গেছিল, মানে যখন প্রথমবার মাধ্যমিকের নাকি 11-এর সময় গেছিলাম, তখন একটু খারাপ লাগতো। আর এরকমও না, একদিন ঘুরতে যেতাম, মনে করো সপ্তমীটা ঘুরলাম, অষ্টমী নবমী দশমী থাকলাম, তারপর এখন মানে অ্যাডজাস্ট হয়ে গেছিল আর কি, মাইনে নিছিলাম আমি, ঠিক আছে চলো। তো আচ্ছা। ওরকম মনে করো দোকানদারি করতাম, তারপর দোকান হয়ে যেত, রাত্রিবেলা বসে থাকতাম, মানে মালটাল দোল যখন উঠাবে তখন আধা ঘন্টার মতন একটু বসেই থাকতাম। তখন আমি ভাবতাম যে আমি লাইফ নিয়ে কি করতেছি, মানে তো ফিজিক্স অনার্স করবো, কই যাবো। আর হুম। আমাদের মানে মানে স্কুলের যে চাকরিগুলো হয়তো এসেছে ওটাও বন্ধ হয়ে গেছিল তখন। তাই ভাবলাম মানে কোনো ফিউচার আমি দেখতে পাচ্ছিলাম না, খুব ডিপ্রেশনে চলে গেছিলাম যে আমার লাইফে তাহলে ক্যারিয়ার ওয়াইজ আর কি হবে। তো তখন আমার কি দৈব চক্ষু খুললো না কি খুললো, আমি ভাবলাম যে না আমি আর ফিজিক্স অনার্স করবো না, আমি জয়েন দিয়েই পড়বো। তো
তখন অলরেডি আচ্ছা। অক্টোবর এসে গেছে। অক্টোবর এসে গেছে, তখন আমি ঠিক করলাম যে ওয়েস্ট বেঙ্গল জয়েন দিয়ে অ্যাটলিস্ট যেই যেই কলেজেই পাই যাই আমি ঢুকে যাবো। মানে জলপাইগুড়ি টার্গেট ছিল, কারণ ওই 3 মাস আমার বাইকে ছিল। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 4 মাস। নভেম্বর তো আমার প্ল্যান করতে করতে চলে গেছে, অক্টোবর প্ল্যান করতে করতে চলে গেছে। তো ওই ডিসেম্বর, জানুয়ারি, ডিসেম্বর, জানুয়ারি আর নভেম্বর, হ্যাঁ 3 মাস। ফেব্রুয়ারিতে পরীক্ষা ছিল জয়েন্ট। ওই 3 মাস আমি ইউটিউব টিউটিউব ঘাইটে ঘাইটে পুরো একটা সলিড প্ল্যান বানাইছে যে এতটুকু আমি পড়বো, 50 নম্বর পাবো, আমার জলপাইগুড়িতে পাই যাবো, একদম এই প্ল্যান। 50 থেকে 60 পাবো, আর আমি পাইছিও 85, ঠিক আছে। হুম, তো এইখানে একটা জিনিস আছে, মানে এই জায়গাটা আমি জানি না আমি তো লাকি না কি বলবো। তো আমি যদি কখনো কোনো কিছু মানে এরকম একটু ভাইবে নেই যেটা আমি করবো হুম, এক্সাক্ট ওরকম, তো তখন আমি করে নিতে পারি। কিন্তু হুম, সমস্যা হয়ে যায় ভাবি আমি অনেক পরে। মানে যদি আমি হুম, উচ্চ মাধ্যমিকের পর ভাবতাম, কারণ উচ্চ মাধ্যমিকের পর আমার কাছে 3 মাসই ছিল, তো আমি যদি ওই হুম, 3 মাসে জিনিসটা করে দিতাম তাহলে আমার 1 বছর নষ্ট হতো না। তো হুম, এই জিনিসটা আমি অনেকে বলবো, অনেকে কি করে প্রোগ্রাসিনেট করতে থাকে, মানে একদম শেষে গিয়ে করে। আমিও এরকমই ছিলাম, যে প্রথম হুম, যখন টাইম থাকে তখন করতেছি না, টাইম শেষ, এটা অনেকেরই হয়। অনেকে এটা বুঝবেন, 2 দিন হুম। পরীক্ষার বাকি তখন পড়তে বসতেছি। ঠিক অনির্বাণ, আছে তো। তোর এই হুম। কথা শুনে আমি একটা জাস্ট হাইলাইট করছি। মানে আমি এর আগে অনেকের সাথে কথা বলেছি, তো তোর কথার মধ্যে যেটা একটা মিল পেলাম, তুই যে ফার্স্টে বললি না যে আমি জানি আমার কতটা পড়তে হবে, আর তুই হ্যাঁ, যেইতে পাস করলি ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ, হ্যাঁ, আর তুই ওই হ্যাঁ, প্রপার প্ল্যানটাকে সিম্পল রাখলি। হ্যাঁ, তুই হ্যাঁ, এমন হ্যাঁ, এমন কিছু প্ল্যান করলি না তো বিয়ন্ড ইওর লিমিট। তুই সেলফ অ্যানালিসিস করলি, সেলফ অ্যাসেসমেন্ট করলি, যেটা তোর ক্ষেত্রে পসিবল, তুই সেটাকে সিম্পল ভাবে এক্সিকিউট করলি। এটা আগের লোকরা সব তাই বলেছে, সেম, যে একটা সেলফ একদম। দরকার। ভেরি গুড। এটা একদম ঠিক, মানে এই জিনিসটা আমি জানি না কিভাবে আমি রিয়েলাইজ করছি যে অনেকেই ভুলটা করে, 3 মাসে সব করে নিব, এই করে নিব, বা অনেক ইউটিউব ভিডিও তখন ছেড়ে দেয় 3 মাসে কি 90% আনবা। তুমি যদি সারা বছর না পড়ে থাকো তোমার 90% আসবে না 3 মাসে। এটা কারেক্ট, ফ্যাক্ট। ওরা যেটা কারেক্ট। ক্লিক বেস থাকে। তো আমার মতে মানে নিজেকে বোঝা ইম্পর্টেন্ট যে আমার কোথায় কোথায় আমি স্ট্রং আছি, কোথায় কোথায় আমি উইক আছি, আর ভেরি গুড। এতটুকু টাইম টাইমে কতটা পসিবল। আমি যেমন পার্সোনালি জানতাম যে আমি অঙ্কে খুব স্ট্রং ছিলাম, 11 12 অঙ্কে খুব স্ট্রং ছিলাম। তো আমি জানি অঙ্কে আমি স্কোর করে নিতে পারবো। ফিজিক্স আমার মডারেট ছিল। আর কেমিস্ট্রি আমি জানতাম যে কেমিস্ট্রি উইক, তো কেমিস্ট্রি আমি 4 5 নম্বর পাইলেও আমার কাছে অনেক। পাইছিলাম 5, আর এখন নাম্বারও মনে আছে। অঙ্কে আমি 35 পাইছিলাম, ফিজিক্সে 10 পাইছিলাম, আর কেমিস্ট্রিতে 5 পাইছিলাম। কারণ অঙ্ক আমার স্ট্রং ছিল, তো আমি জানতাম ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট অঙ্কটাই মেন, অঙ্ক ক্র্যাক করলেই হয়ে যাবে। তো ব্যাস ক্র্যাক তো করে নিলাম। তো তারপর আইসে গেল করোনা। তো এবার তখন আমার জাস্ট মানে এই 18 বছর জাস্ট হয়েছে। তো তখন আমার এরকম ছিল যে এখন আমার একটু নিজের থেকে সেলফ আর্নিং কিছু দরকার। কারণ বাবাও মনে করে করছে এবার অতটা ব্যবসা মতো, মানে ঠিক আছে সংসার তো চলা নিচ্ছে, বাট বাকি আমি চেয়েছিলাম নিজের খরচাগুলো আমি নিজে চলা নিতে পারি। তো তার জন্য আমি মানে টিউশন শুরু করছিলাম। এই 2020 থেকে, জানুয়ারি থেকে টিউশন শুরু করেছিলাম। তারপর তো করোনা এসে গেল, তো আমাদের মানে কলেজে ভর্তি ডিলে হয়ে গেল। তো এর মাঝখানে আমার আরো টিউশন এসে গেল। মানে প্রথমে ভাবছিলাম, প্রথমে এরকম ছিল যে জাস্ট একটা নিয়েছিলাম টিউশন। তারপর এও দিয়ে দিচ্ছে টিউশন, ও দিয়ে দিচ্ছে টিউশন, মানে লাস্টে এরকম হয়ে গেছে 2020 শেষ হইতে হইতে আমার 4 5টা টিউশন এসে গেছে। এইবার এখন আমার সেটা এখন মনে হয় যে 4 5টা কোনো ব্যাপার না, আমার তখনকার সময় যখন শুরু করছি, তো কারেক্ট। ওটা একটা হিউজ প্রেশার ছিল, মানে নিজের পড়া কখন করবো, টিউশন কখন করবো। আর টিউশন আমি নিচু ক্লাস করতাম না, আমি 11 12 পড়াইতাম। এইবার মানে নিজেই জাস্ট তোর আমি এক মধ্যে বছর তোর মধ্যে একটা জিনিস খুব ভালো জিনিস আছে, যেটা আমি লক্ষ্য করলাম মাত্র, তোর কাছে রেসপন্সিবিলিটি খুব ইম্পর্টেন্ট। এটা হ্যাঁ, এটা আমার কাছে জানি। ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, তো আমি মানে এবার 11 12 পড়াতাম। মানে এবার আমি 11 12 ফিজিক্স পড়াতাম, ঠিক আছে তো। এবার ওই 1 বছর মানে খুব হেক্টিক লাগতো আমার, যে এত টিউশন পড়ানো ইচ্ছাই করতো না। তাও ছাড়তাম না, তার মেইন কারণ এটাই, কারণ করোনার সময় সবকিছু বন্ধ ছিল, আমার বাবার দোকানও একদম বন্ধ হয়ে গেছিল। ঠিক আছে, তো ও, 2021 প্রায় দোকান বন্ধই ছিল। হুম, ঠিক আছে, তো করতে পারতো না। তো আমার ওই তখন ওই টাইমটা খুব মানে খারাপ গেছে। সবারই খারাপ গেছে, বিশেষত যারা মনে করে এরকম দোকানপাট করে আর কি সংসার চলে, তাদের খুব খুব খারাপ গেছে। আর রাইট, মানে তো আমরা জয়েন্ট ফ্যামিলিতেও থাকতাম, তো আমার বাবা ছিল, আমার কাকা আছে, আমার জেঠুরা আছে। তো সবারই আর কি মোমো চাউমিনেরই দোকান। তো সবারই দোকান ওরকম বন্ধই ছিল। তো ওই টাইমটা খুব আর কি, মানে কোনোদিন হয়তো বাবা সবজি নিয়ে যাচ্ছে, বা কোনোদিন হয়তো টোটো নিয়ে যাচ্ছে, টোটো চালাচ্ছে, তো কোনো ঠিক ঠিকানা নাই। তো ওই টাইমটা খুব খারাপ গেছে। তো ওই জন্য ওই টাইমে রাইট। আমি চাইলেও ছাড়তে পারি নাই। তো টিউশন গুলা করতাম। আর তারপর তো ওই কলেজ শুরু হলো। এবার কলেজে প্রথম দিকে আমার মানে একটা জিনিস ভালো, যে ফিজিক্স পড়াতাম। তো এখানে সুবিধা এটা হয়ে গেছে, আমার বেসটা একদম স্ট্রং হয়ে গেছিল ফিজিক্সের ক্ষেত্রে। এবার এটা আমি অনেকে একটা কথাও আছে, তুমি যদি কোনো সাবজেক্টে ভালো হইতে চাও, তো তুমি পড়ানো শুরু করো। স্টুডেন্ট আচ্ছা, ভালো হবে কিনা জানি না, বাট তুমি নিজে ভালো হয়ে যাবে। ঠিক মানে আছে, এটা আমি একদম প্রুভেন দেখছি। ঠিক আছে, এটা এ- এটা স্টুডেন্ট কিছু শিখবে, তুমি এটা শিখে যাবা। খুবই
এটা খুবই সত্যি কথা। মানে এটা হ্যাঁ। যারা শুনছি তাদের বোঝা উচিত। হ্যাঁ, মানে কারণ আমি ফিজিক্স মানে আমি 11-12 জানা ফিজিক্স শিখছি, আমি টিউশন পড়া 1 বছর তার চেয়ে বেশি শিখে গেছি। কারণ এক পড়া আমি 4-5 বার করে পড়তেছি, কারণ টিউশনের ক্ষেত্রে কি, আমি নিজে পড়লাম বাট নিজে বুঝলে হবে না, আমাকে তো স্টুডেন্টটাকেও বুঝিয়ে দিতে লাগবে। তো কারেক্ট। ওইভাবে হ্যাঁ, তো আমার বেসটা অনেক স্ট্রং হয়ে গেছিল, আর আমি পড়ছিলাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আর মেকানিক্যাল আমার মধ্যে খুব সহজ, মানে অনেকে আছে যারা একটা নোশন বানাচ্ছে যে মেকানিক্যাল কঠিন হয়, হয় না। ঠিক আছে, মানে আমার মতে সবচেয়ে সোজা আমার কাছে মেকানিক্যালই লাগছে, কারণ এটা রিলেটেবল। মানে কারেক্ট। কারেক্ট। অ্যাটলিস্ট 11-এ যা পড়ছি সব ওইটাই, মানে ওটারই প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। তো আমার তো মানে কখনোই মেকানিক্যাল কঠিন লাগেনি, সিরিয়াসলি বলছি। হ্যাঁ, পড়তাম না আলাদা, এবার কলেজে পড়তাম না। ঠিক আছে, কলেজে ওই তোমার ওই 1 সপ্তাহ আগে 2 সপ্তাহ আগে সবাই পড়াশোনা করতে, হ্যাঁ। কলেজে কিছু করতাম না। মানে ক্লাস ক্লাস ওরকম করতাম না। আমি সত্যি কথা বলতে, আমার কলেজ, আমার বাড়ি যেহেতু জলপাইগুড়ি, কলেজে জলপাইগুড়ি, তো আমি ডে স্কলার ছিলাম। কলেজ ওকে। আমার পার্ট টাইম গেছে, আমি ফুল টাইম টিউশন করতাম। ঠিক আছে, তো আমার দিনে এমনও গেছে, দিনে 6-8 ঘন্টা আমি টিউশনই পড়াইছি। ঠিক ওরে। আছে, তো এরকম। হ্যাঁ, তো এই জন্য তুমি বলো না বসে থাকাটা, তো আমার দিনে এরকম 2-2.5 ঘন্টা আমি দাঁড়ায় দাঁড়ায় পড়াই দিতাম, তো ওই জন্য আমার এটাতে আর কি কোনো প্রবলেম হয় না। তো এই জন্য তো টিউশন টিউশন করতাম, আর মানে আমার ভালোই আর কি একটু খ্যাতিও হয়ে গেছিল আমার ওখানে, যে ফিজিক্স ভালো পড়া এরকম আছে, ঠিক আছে। তো দারুণ। ওরকম হ্যাঁ, এবার এবার সমস্যা হয়ে গেছে কি, কম বয়সে টিচার হয়ে গেছে, তো তো বাকি হ্যাঁ। জিনিসপত্র আমি করতে পারতাম না। এই বন্ধুদের সাথে ঘুরে গেলাম, ঘুরতে চলে গেলাম, বা কিছু করতে পারতাম না, কোনো স্টুডেন্ট দেখিনি তো। হুম। ঠিক আছে, তো এটা কেমন লাগে তখন, তো এরকম ছিল। তো এইভাবে কলেজটা কাটছে। কলেজে না মানে এটা, জানি না সবার সাথে এটা হয় কিনা, কলেজে আমরা বুঝি না আমাদের কি করতে লাগবে। মানে আমার কখনো এটা মনে হয়তো যে আমি হয়তো সিনেমা বানাবো, কখনো এটা মনে হয়তো আমি হয়তো স্টার্ট আপ করবো, কখনো এটা মনে হয়তো যে আমি হয়তো আইএস হবো। কোনো মানে ঠিকই নাই। তো এখানে আমি তোর একটা জিনিস মাথায় কি হাইলাইট করতে চাই। চলছিল? তোর 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 মাথার হ্যাঁ, মধ্যে, তোর মাথার মধ্যে কি চলছিল? থার্ড ইয়ারে, ফোর্থ ইয়ারে কি চলছিল? সবকিছু সবকিছু, যে এইটাও করে নিবো, এইটাও করে নিবো, এইটাও করে নিবো, এইটাও করে নিবো, কিচ্ছু মানে স্থিরই ছিল না, মাথার মাঝে ফ্লাকচুয়েট হচ্ছিল। ঠিক আছে, তো তারপর আমি তো এখানে একটা পয়েন্ট বলতে চাই সবাইকে, হ্যাঁ, যে হ্যাঁ। হয় কি না, প্রত্যেক লোকের নিজের কিছু একটা ভাইব থাকে। মানে আমার যেমন, আমি নিজেকে এখন যা চিনছি, আমি সায়েন্সের লোক, মানে আমি সায়েন্সে ইন্টারেস্টেড, আমি সায়েন্স সায়েন্স নিয়ে আগাইতে পারবো। এবার প্রত্যেক লোকের এমন কিছু থাকে, কারো হয়তো থাকে যে পলিটিক্স এর প্রতি ইন্টারেস্ট আছে, কারো হয়তো থাকে সে কথা ভালো বলতে পারে, স্পিকার হইতে পারে। তো হুম। প্রত্যেকের একটা নিজস্ব জিনিস থাকে, একটা মানে যে আমি এটা করতে চাই, একটা ক্রেভিং থাকে, একটা ইচ্ছা থাকে, সেটা করে সে কারেক্ট। খুশিও হবে, সেটাতে ভালোও আছে। যেমন ওই জাপানিজ একটা কথা আছে ইকিগাই বলে, যে সে হুম। যেটাতে ভালোও আছে, আর সেটা সে করে মানে কারেক্ট। ভালোবাসে আর করতেও ভালো পারে। রাইট। এবার এই জিনিস না মানে, মানে আমাদের বয়সটা এমন থাকে যে আমরা বুঝতেই পারি না। হুম। আর বিশেষত এখন সোশ্যাল মিডিয়ার চক্করে হয়ে গেছে কি, মানে এখন আমাদের কাছে দরকারের চেয়ে বেশি ইনফরমেশন আছে, ইনফরমেশন কম নাই কিন্তু, অনেক। প্রবলেম এখন ইনফরমেশন আমার কাছে বেশি আছে। তাই যেটা আমার জানতে লাগবে না সেটাও আমি জানতেছি। হুম। ঠিক আছে, তো তো এবার আমি নিজেকে বুঝতে অনেক লেট করে ফেলাইছি, মানে আমি লাস্ট বিটেক করার পর বুঝছি যে আমার কি ভাল লাগে, আমার কি খারাপ লাগে, আমার কি চাওয়া আছে, কি ইসে আছে। তো এটা হুম। বুঝতে আমার টাইম লেগে গেছে। তো আমি সবাইকে এটাই বলবো যে সেলফ অ্যানালিসিস করো। যেমন হুম। অনেকেই আমাকে মেসেজ করে, দাদা ফার্স্ট ইয়ার থেকে গেটের পড়া পড়তে পারবো কিনা। তো আমার মতে ফার্স্ট ইয়ারটা নিজেকে অ্যানালিসিস করা উচিত, যে আদৌ তোমার কি ভালো লাগে। মানে তুমি যদি হুম। এখনই রিজিড হয়ে যাও যে আমি শুধু এইটাই করবো, দেন হুম। মানে আমি এক্সপ্লোর করছি কলেজ লেভেল, অনেক কিছু এক্সপ্লোর করছি। হুম। তো এটাতে আমি লাস্টে গিয়ে এটাই বুঝছি যে আমার স্টার্ট আপ ফার্ট আপ অতটা ইন্টারেস্ট আসবে না। ঠিক আছে, ওটা 1-2 দিনই থাকবে। আমি সায়েন্সের লোক, আমি সায়েন্স ভালোবাসি। আমি রিসার্চ কোনো কোনো লাইনে বা সায়েন্স কোনো লাইনে গেলে আমি খুশি থাকবো, আর ওটাতে আমি ভালো কিছু করতেও পারবো, ভালো কিছু কন্ট্রিবিউটও করতে পারবো। তো তারপর গিয়ে যখন আমার মানে, যদি আমি বললাম মানে তুই থার্ড এটা থেকে, বুঝে গেছিলি যে তুই সায়েন্স যা করবি, সায়েন্স নিয়ে টেকনিক্যাল হ্যাঁ ফিল্ডেই হ্যাঁ করবি। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই বুঝে গেছিলাম। এটা মানে কিন্তু এটা বুঝছি তোমার এই 1 বছর আগে, 1-1.5 বছর আগে। ঠিক আছে, আমি আহ, এখন এই যে আমি জ্ঞান দিচ্ছি, তার মানে এই না যে আমি আগাগোড়াই একদম পুরো সর্বজ্ঞানী ছিলাম, ওরকম না। ঠিক আছে, তো মানে থার্ড ইয়ার তুমি এটা বললা, থার্ড ইয়ার যেটা সবার থাকে, আমাদের একটা প্লেসমেন্ট পাইছি, তারপর দেখা যাবে কি হবে, টাকা তো কামাই শুধু শুরু করি। ঠিক আছে, তো রাইট। থার্ড ইয়ারে আমার একটা প্লেসমেন্ট হয়ে গেছিল কলকাতা কোম্পানিটা, আমি নাম নিবো না কারণ একটু খারাপ কেস হয়ে গেছে। আচ্ছা, তো আচ্ছা, ঠিক। ফাইন। হ্যাঁ। তো কলকাতা আমি পাইছিলাম, বাট তো কোর ওটা কোম্পানিতে, 8 সেমিস্টার। কোর কোম্পানিতে নন কোর হয়েছিল। কোর কোম্পানি, কোর কোম্পানি, আমি নন করে কিছু পারতাম না। এখানে আমি জিনিস বলে দিই, অনেকে বলে যে দাদা মেকানিক্যাল করে ইসে কম্পিউটারের দিকে যাওয়া যাবে নাকি, যাওয়া যায়, বাট আমার ইন্টারেস্ট ছিল না। আমার ইন্টারেস্ট ছিল না বলেই মেকানিক্যাল নিয়েছি, তো আমার কোরেই ইন্টারেস্ট ছিল, আমার কোডিং ফোডিং ভালো লাগতো না। তো যাই হোক, তো আমি হচ্ছে মানে 6 মাসের জন্য মানে 8 সেমিস্টার একটা ইন্টার্নশিপ দেয়। 15,000-এর মতো মধ্যে স্টাইপেন্ড ছিল, তো কলকাতায় ছিল। তো আমি 1.5 মাস পরেই ছেড়ে দিই, জানুয়ারিতে গেছি, মার্চের বাইরে এসে গেছি। ঠিক আছে, এবার কেন কি, কারণ ওখানে আমার মানে আমার খুব লাগছে যে এখানে আমার খুব আন্ডার ইউজ হচ্ছে।
ঠিক আছে, ওই হুম শুধু ওয়ার্ড করো, এক্সেল করো, মানে আমার মনে হচ্ছে মেকানিক্যাল পড়ে কি কাজ করতেছে এখানে। হুম। ঠিক আছে, তো আমার খুব নিজেকে খুব ছোট মনে হচ্ছিল যে কি করতেছে এখানে। আর বসটা ছিল খুব একটু টক্সিক টাইপের, এটা হয়তো অনেক বসই হয়। আমি একটা জিনিসও শুনছিলাম যে লোকে নিজের কোম্পানি চেঞ্জ করে, নিজের বসকে চেঞ্জ করে। তো আমার হুম। ক্ষেত্রেও সেটাই হয়, কোম্পানিটা একটু ভালো ছিল কিন্তু বস এ, খুব বাজে হয়ে গেছিলাম। বুঝতে ঠিক আছে পেরেছি। তো গুড হ্যাঁ, পয়েন্ট। আর আমার ক্ষেত্রে কি আছে, আমার একটু এরকম আছে যে আমার কেউ কিছু বললে আমি তো নিতে পারি না, মানে যদি কেউ একটু খারাপ করে দেয় বলে তাহলে আমার ওটা পোষায় না। সে বুঝতেছে সে আমার থেকে বড় পজিশনে আছে, কিন্তু তার মানে এই না যে ভাই আমাকে শুধু হেয় করে যাবে। তো তো আমার ওটা প্রবলেম ছিল, তো বাড়ির লোককে বললাম। বাড়ির লোককে এরকম মানে যদি আমি ছাড়বো আর কি, আমি ভাবিনি স্যার আজকে তো আমি ছাড়বোই, মানে ওই দিন আমার বাড়ি যাওয়া ছিল, মানে রাত্রে ট্রেন ছিল। তো আমি কোম্পানি থেকে বেরোয়েছি, ট্রেনের দিকে যাচ্ছি, বাড়িতে ফোন করে বললাম আমি ছাড়িয়ে দিচ্ছি, আমি বাড়ি আসতেছি, জিনিসপত্র আজকে যাচ্ছি, এরপরে আরেকবার এসে প্যাক ট্যাক করে সব নিয়ে যাবো। তো বাড়ির লোক বলছে, কেন কি হয়েছে কি হয়েছে, ঠিক আছে, মা বলছে আরে ছাড়িস না ছাড়িস না। তো মানে আমার জয়েন্ট ফ্যামিলি, বাকিরা বলছে আরে চাকরি পায় কেউ ছাড়ে, কারণ আমাদের বাড়িতে চাকরি পাওয়া একটা বিশাল বড় ব্যাপার। ঠিক আছে, তো চাকরি পায় কেউ ছাড়ে, আজকে ও চাকরি পায়। আমি তো বলিস আমি তো করতেছি না চাকরি, ঠিক আছে। তো কিন্তু এবার থেকে তোর না, বাবা তোর ছাড়। কোনো ভয় করছিল না যে এরপর কি করবো না বা কিভাবে আমার? না 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 না, এই ক্ষেত্রে আমি একটু ইসে আছি, মানে এটা বাজে খারাপ ঠিক আমি জানি না, আমি এই ক্ষেত্রে একটু মানে প্যারা টাইপের আছি যে ভাই আমি করবো না তো করবোই না। ঠিক আছে, মানে আমার একটু হ্যাঁ এখানে আমার নিজের একটু ভরসাও ছিল যে আমি হচ্ছে ভালো কিছু করে নিবো। আচ্ছা ঠিক আচ্ছা। আছে, এই আমার এই ভরসা ছিল কনফিডেন্স একটা। আছে, কনফিডেন্সটা আছে। হ্যাঁ কনফিডেন্স তো ছিল, কনফিডেন্স তো ছিল, এটা অ্যাকচুয়ালি মানে অনেকের থাকে না। কারণ আমার কিন্তু বাড়ির অবস্থা ভালো ছিল না, মানে এরকম না যে আমার মানে হুম ছাড়া দিলাম বাড়িতে বাবার টাকা আছে আমি বসে খাই নিবো, হুম। ওরকম ছিল না। আমি জানি যে আমি যে ছাড়তেছি আমি নিজের পায়ে কোদালি মারতেছি। ঠিক আচ্ছা। আছে, তো কারণ তো আমার কাছে কোনো সেভিং ছিল না, কিচ্ছু ছিল না। এইবার আর মানে আমাদের একটু মানে একটু ধার ধার টাইপেরও ছিল অনেক জায়গায়। তো ওকে। এবার আমি ভাবছিলাম চাকরি বাকরি করে একটু শোধ টোধ করে দেবো, কিন্তু আমার আর পোষাচ্ছিলই না, কারণ আমি বুঝে গেছি এখানে আমি থাকতেই পারবো না। তো হুম আমার 6 মাস পর কি ছাড়বো, আমি এখনই ছেড়ে দিই। কারণ তখন ভাবছিলাম কি তাহলে আমার, হ্যাঁ এবার এখানে আমি একটা জিনিস বলি, এমন হুম। না যে আমার রাগের মাথায় ছেড়ে দিয়েছে, আমি একটু প্ল্যানও বানাইছিলাম। তো তখন আচ্ছা, মার্চ মাস ছিল, আমি তখন মার্চ মাস ছিল, আমি যদি এই বাড়ি কথাটা যাই খুব আমি অ্যাটলিস্ট, ইম্পর্টেন্ট, এই কথাটা খুব হ্যাঁ ইম্পর্টেন্ট। বল। হ্যাঁ, তো আমি যদি মার্চ মাসে যাই আমি গেটের পড়া পড়তে পারবো। ঠিক আছে, যদি ওকে। আমি জুলাই ছাড়ি, জুলাই ছাড়লে আমি আর গেটের পড়া পড়তে পারতেছি না, তো আমার কোম্পানিও যাবে, আমার 1 বছরও নষ্ট হবে। তো তাহলে আমি আমি যেটা বুঝতে পারছি, তুই ব্যাক অফ দ্য মাইন্ডটা প্ল্যান বানিয়ে, বিকজ তোর হ্যাঁ হ্যাঁ মানে তুই নিজেকে ফাইন টিউন করছিস আস্তে আস্তে, যে জবটা করলি তো হ্যাঁ হ্যাঁ বলে যে এটা এখানে আমি শুট করছি না, তো আমি হুম। হ্যাঁ হ্যাঁ, না এখানে আমি আরেকটা কথা বলি, দেখো এটাও মানে হ্যাঁ, একটা তো জেদ তো ছিল যে আমি কোম্পানি করবো না, ঠিক আছে। হুম, কিন্তু তার মানে এই না যে যে রাগের মাথায় ডিসিশন নিয়ে নিলাম। আমি ব্যাক ক্যালকুলেশন সব করে নিয়েছিলাম যে এইখানে আমি 15,000 পাচ্ছি, জয়েনিং এ ওরা 34 দিবে। ঠিক আছে, তো প্রতি আমার থাকা খাওয়াতে এত খরচ হয়, বাড়িতে আমি এত পাঠাতে পারবো। ঠিক আছে, তো আমার ফিউচারের গোল এরকম 5 বছর পরে এরকম ইনক্রিমেন্ট হবে, তো আমার কিচ্ছু হচ্ছে না, মানে আমার ক্যারিয়ার আমি দেখতেই পাচ্ছি না কোনো। আর সত্যি কথা বলতে যখন আমি যেটা দেখতে পারি না ওই জায়গা থেকে বেরোই নি, যে ওকে। মানে তখন ভালো। ঠিক আছে, তো আমি ব্যাক ক্যালকুলেশন করছিলাম, এটা আমি বলে দিচ্ছি, এমন না যে জোশের মাথায় যে ছাড়িয়ে দিচ্ছি। ব্যাক ক্যালকুলেশন করে গেছিলাম যে এইখানে থাইকে আমার মানে নিজের লাভ নাই। আর সমস্যা কি হয়ে যায় যে মানে বাড়ির লোক তো আমার বুঝে যায়, বাকি রিলেটিভস দের পাড়ার লোক কথা বলতেই থাকে। তো আমি বলছি যে আরো মাথায় কান দিতে লাগবে না, আমি ছাড়তেছি, আমি হচ্ছে ভালো কিছু করে নিবো। আর বাড়ির লোক সাপোর্টিভ, তো বলছে ঠিক আছে তোর যা ইচ্ছা করিস। ঠিক আছে, মানে যা ইচ্ছা করিস মানে ভালো রকমই বলছে যে ঠিক আছে তোর যেটা ইচ্ছা বাড়িতে এসে পড়, কোনো ব্যাপার না। আর আমার বাবা বাবা তো বলতে তুই আইসে পড় না, তোর কিছু করতে লাগবে না, ঠিক আছে আমি চলাই দিবো। আর আমি জানি এবার এখানে হয় কি, আমি জানি বাবা পারবে না, মানে পারবে না ইন বাট সেন্স তুই কি, একটা, তুই একটা বড় একটা রিস্ক নিয়ে চলেছিস, মানে একটা বড় একটা রিস্ক নিয়ে নিয়েছিলি যদি ইন বিশাল কেস। বড় রিস্ক ছিল ওটা, একটা বিশাল বড় রিস্ক ছিল, মানে এটা আমি এখন বুঝি। কারণ অ্যাকচুয়ালি তখন আমার টিউশনও ছিল না, আমি তো টিউশন ছাইড়ে ইন্টার্নশিপ করতে আসছিলাম, বাইরে যাচ্ছি, কোনো টিউশনস নাই। বাবার যে ব্যবসাও খুব একটা যে ওরকম হয়ে যাচ্ছিল সেরকম না। আর সবচেয়ে বড় কথা আমার ছিল কোচিং এ আমি টাকা কোত্থেকে জোগাড় করবো। আচ্ছা। কারণ আমি জানতাম যে কোচিং ছাড়া হবে না, মানে আমি বুঝে গেছিলাম এটা যে আমি যেরকম এখন যেটা বললাম ইউটিউবে এত বেশি ইনফরমেশন আছে, কোনটা অথেন্টিক কোনটা খারাপ কোনটা ভুল কিচ্ছু আমি বুঝতেছি না। কোচিং এ Correct. আমি আমার মতে কোচিং এখন মানে ম্যান্ডেটরি কেন হয়ে গেছে, কোচিং তোমাকে সবচেয়ে কম ইনফরমেশন দেয়, আর হুম ইউটিউব এক গাদা ইনফরমেশন দেয়। আর যে কোনো মানে যে কোনো এক্সাম ক্র্যাক করতে গেলে, আমি এখানে এক্সাম ক্র্যাক করার কথা বলেই দিই, মেন বেসিক মানটা এটা, তুমি কম পড়ো, তুমি কম হুম। পড়ো কিন্তু ওইটাকে পড়ো মাথায় যাতে থাকে। তুমি মানে আমি এটা দেখছি অনেক জুনিয়র আছে, আমার অনেক বন্ধু আছে, ওরা পড়ে যাচ্ছে পড়েই যাচ্ছে, এক সাবজেক্ট 2 মাস 3 মাস ধরে পড়ে যাচ্ছে, কোনো লাভ নাই। তুমি কনসাইজ ওয়েতে পড়ো, যতটুকু দরকার ততটুকু প্ল্যানিং পড়বে, আর করে, এক লাইনে বেশি করতে লাগবে না। প্ল্যানিং করে যে কতটা দরকার। হ্যাঁ এক্স্যাক্টলি, প্ল্যানিং বেশি ইম্পর্টেন্ট, মানে যে কোনো এক্সাম ক্র্যাক করার বেসিকই হচ্ছে প্ল্যানিং, যার প্ল্যানিং যত ভালো হবে সে তত তাড়াতাড়ি অ্যাচিভ করে নেবে। মানে আমার একটা বন্ধু জানুয়ারি থেকে শুরু করছিল পড়া। ঠিক আছে, তো ও যদি ভিডিওটা দেখে ও বুঝে গেছে, মানে ওর সাথে আমরা এগুলো ডিসকাস করতে থাকি, ফোনই করতে থাকি। ও শুরু করছে জানুয়ারিতে পড়া। ঠিক আছে, ওর পরের বছর জানুয়ারি এসে গেছে, 2024 জানুয়ারিতে শুরু করছে, 2025 জানুয়ারি এসে গেছে, ওর হাফ সিলেবাস শেষ হয়নি।
ঠিক ওকে। আছে তো ঠিক আছে, ও একটা কোচিং নিছিল, কোচিং এর নামটা আমি নিবো না। তো লাইভ ক্লাস দেখতো, কিছু শেষই হয় না। তো এই ক্ষেত্রে প্ল্যানিংটা খুব ইম্পর্টেন্ট। এবার সবচেয়ে বড় সমস্যা হয়েছে টাকার সমস্যা, যে আমি করবোটা কি হবে, কারণ আমার কাছে সেভিং ছিল না। তো এখানে আসার পর আমি আবার টিউশন ফিউশন ধরি। তো টিউশন ফিউশন পাই গেছিলাম আবার। তো ওইখানে নিজের আমি একটু খরচাটা চালাইতে পারতাম, কিন্তু টিউশন তো মায়না তো মনে করো আমাকে দিবে 2-3 মাস পর, আর কিছু ইএমআই টিএমআই ছিল আমার, তো সেগুলো আমাকে দিতে লাগতো। ঠিক আছে, তো আমার মানে যা মায়না পাইতাম আমার ইএমআই চলে যাবে, এমন না যে আমার কাছে বাঁচবে। তাহলে তো কোচিংটাই নিবো কি হবে? তো সেই ক্ষেত্রে আমার কিছু বন্ধু বান্ধব অনেক হেল্প করে। তো আমি নাম নেওয়া যাবে কি ব্র্যান্ডে? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো এই ফিজিক্স ওয়ালার যেমন কোচিংটা নিয়েছিলাম, ওদের পারাক্রাম ব্যাচ ছিল। তোরা 10,000-এর মতন ছিল, রেকর্ডেড লেকচার, শুদ্ধ লাইভ লেকচার প্লাস রেকর্ডেড লেকচার। তো ওই হুম। ক্ষেত্রে আমার 10,000 টাকা আমার কাছে 1 টাকা জমা চাই। ঠিক আছে, তো আমি একটা, এবার এখানে আমি তোমাকে একটা পয়েন্ট বলে দিই। এই জায়গাটাতেই আমি 11-12-এ কি ভুলটা করছিলাম। আমি হুম। সেম 11-12 আমার সেম অবস্থা ছিল, আমার কাছে টাকা পয়সা নাই, কোচিং এর কিচ্ছু নাই। হ্যাঁ। ঠিক আছে, কিন্তু ওইখানে আমি হার মেনে গেছিলাম, যে আচ্ছা। আমার বাবার কাছে টাকা নাই, আমার কাছে কিছু নাই, আমি কিছু করতে পারবো না। আর এই জায়গাটা আমি সলিউশন ওরিয়েন্টেড হয়েছি, যে ঠিক হুম। আছে আমার কাছে কিছু নেই, বাট আমাকে সলিউশন কিছু একটা খুঁজতে লাগবে, কারণ এই বছরটা আমার হ্যাঁ। কাছে আছে, আমাকে বের করতেই লাগবে। তো কারেক্ট। যখন তুমি যদি প্রবলেমেই শুধু ফোকাস করো, তুমি হুম। সলিউশন কোনোদিন খুঁজে পাবে না। যে হুম। আমার কাছে এই নাই ওই নাই এই নাই বাগেরা বাগেরা। আমি এখানে সবাইকে বলবো যে এখানে তুমি সলিউশনে ফোকাস করো, যে ঠিক আছে আমার কাছে এগুলা নাই, কি করলে সলিউশনটা পাবো সবচেয়ে ফার্স্ট। হুম। আর কিছু ভাইবোই না, যত ভাববা মাথা তোমাকে তত ব্যাড ব্যাড থিঙ্কিং এর দিকে, ওভার থিঙ্কিং এর দিকে নিয়ে যাবে। তো আমি সিম্পল ভাবলাম যে আমি একটা লোন নিয়ে নেই। একটা পার্সোনাল লোন আমি নিয়েছিলাম 3,000 টাকার মতন। আর তারপর বাকি 7,000 টাকা এই বন্ধু থেকে কিছু, ওই বন্ধু থেকে কিছু, এই বন্ধু থেকে কিছু নিয়ে নিয়েছিলাম। ওদের টাকা আমি এখনো দেইনি। আমি বলছি ভাই এই যে মায়না পাই তারপর দিচ্ছি তোদের। ঠিক আছে, তো বন্ধু বান্ধবের সাপোর্ট তো সবসময় খুব ভালো ছিল। তো মানে এইখানেই ওটাই, বলবো। মানে প্রথমে তুই যে কথাটা বললি না, কেউ যদি সত্যি কিছু করতে চায়, যে কোনো কিছু হোক না কেন, কোত্থেকে যে কোত্থেকে সে করে ম্যানেজ করে করে ফেলবে কেউ জানে না। নেভার নো অ্যাকচুয়ালি। বাট ইচ্ছেটা দরকার খুব, মানে তুই যে কথাটা বলছিস হুম, তোর হুম। ইচ্ছেটা ছিল। মানে খুব স্ট্রং একটা ইচ্ছা হইতে লাগে, মানে এই ক্ষেত্রে আমি এটাই বলবো যে দেখো, পড়াশোনার জন্য তুমি যদি কোনোখান থেকে লোনও নাও, তুমি যদি টাকা তুমি ইসেও করো, ওটা ঠিক আছে, তোমার ভালোর জন্য তুমি করতেছো, নিজের উপর ইনভেস্ট করতেছো। তো আমার মতে এখানে কোনো পিছু পা হওয়া উচিত না। হ্যাঁ, বাট এখানে একটা জিনিস, নিজের উপর ভরসাটা রেখো, যে আমি এটা করতেছি, তুমি করে নিতে পারবো। মানে এমন না যে আমাকে বাবা মা বলছে তুই নিয়ে নে আমি তোরটা করে দিব, বা পাশের বাড়ি থেকে এসে বলতে আরে তুই নিয়ে নে, তুই তো ভালো পড়াশোনা তুই করে নিতে পারবি, এটা করলে হবে না। তোমার ইনার কলিং আসতে লাগবে। যেমন আমাকে কিন্তু আমার বাড়ির লোক বলে নাই যে তুই গেটের পড়া পড়, তুই সরকারি চাকরি পা, বা তুই এখান থেকে নিয়ে নে ধার, না, এটা তোমার ইনার কলিং আসতে লাগবে। যদি ইনার কলিং না আসে কোনো লাভ নেই। তো ব্যাস এটা হয়ে গেল কোচিং, আমি পাই গেলাম কোর্স। তো মে মাসে শেষের দিকে আমি পড়াশোনা শুরু করি। প্রচুর প্ল্যানিং করছিলাম, একদম ঠিকঠাক প্ল্যানিং করছিলাম। আর এই ক্ষেত্রে আমি কোন বলবো কোন ইয়ারে গেটের জন্য প্রিপেয়ার করছিস তুই? 25-এ, মানে এই বছর আমি গেট দিলাম, তো চব্বিশে প্রিপারেশন শুরু করছি। 2024-এর মে মাসের 22 তারিখে আমি কোর্স নিয়েছিলাম। তো মে হুম। মাসের 22 তারিখ থেকে আমার ক্লাস শুরু হয়েছিল। আর হুম। এখানে একটা জিনিস ভালো হয়ে গেছে, তো আমি এটা বলতে চাই, হ্যাঁ। যে আমি মার্চ মাসে যখন জব ছাড়ি, তো তখন আমি একটা রিলেশনশিপে আছি, এখনো আছি। ঠিক আছে, আচ্ছা। তো আমার পার্টনার খুবই সাপোর্টিভ। তো বাহ। সে আর কি পুরো জার্নিতে, মানে আমি যতটা মানে খাটনিটা করছি তার চেয়ে বেশিও করছে, মানে হ্যাঁ। সবকিছু লাইক কখন কি পড়ছি না পড়ছি, প্ল্যানিং বাগেরা, টেস্ট দিচ্ছি, কত নম্বর আসছে, ওখানে বকাও দিতে হচ্ছে পড়াশোনায় বেশি ধ্যান দাও, এত গল্প টল্প করতে লাগবে না। ঠিক আছে, তো মানে খুব সাপোর্টিভ। তো এই ক্ষেত্রে আমি বলি, অনেকে রিলেশনশিপ নিয়ে বলে যে মানে প্রিপারেশনের সময় কিভাবে ম্যানেজ করা যায়। ইট ডিপেন্ডস অন পার্টনার, যদি ভালো হয় তো তোমাকে সেটা ইমপ্রুভই করবে সবসময়। কারণ আমি যখন সত্যি কথা বলতে, যখন আমি প্রিপারেশন শুরু করছিলাম, আমি বার্গের কথা, এগুলার কথা কিচ্ছু ভাবিনি, পিএসসির কথা কিচ্ছু ভাবিনি। আমি ভাবছিলাম সিম্পল আমার পাতি একটা র্যাঙ্ক এসে যায়, মানে কিছু একটা পাই যাই, আমি একটা এমটেক ফেমটেক পাই যাই, তো আমি একটা আইআইটি ফাইডি থেকে এমটেক করে না হয় কিছু করে নেবো, এরকম ভাবছিলাম। ওকে। কিন্তু হয়ে গেছে, মানে সাপোর্টটা এতটা পাইছি আমি তার থেকে, মানে প্রচুর সাপোর্ট, মানে ওটা আমি মুখে বলে বলতে পারবো না। তো অলওয়েজ তার দুটো দিক আছে, হেলদিও আছে প্লাস খারাপটাও হ্যাঁ, আছে। বাট তোর এক্স্যাক্টলি, ক্ষেত্রে হেলদি ছিল। মানে লাকি ছিলাম। হ্যাঁ, তো আমি এখানে লাকি বলছি না, খারাপ থেকে তো। লাক জিনিসটা খুব বাজে শব্দটা, বাট ইট ওয়াজ হেলদি। হম, হম, হেলদি ছিল, খুব হেলদি ছিল। তো মানে এতটা আমি ভাবি নাই যে এতটা হেলদি হয়ে যাবে। তো আমি এখানে এটাই বলবো, যদি কারো এরকম মনে হয় যে সে সবসময় হেলদি হয় না, তো আমি এই কারণে বললাম না, লাখ কথা আমি এই কারণে বললাম, যদি কারো যদি মনে হয়ে থাকে যে সে কিছু টক্সিক জায়গায় ফেসে গেছে, কারণ এখন এটা, এই টক্সিক হওয়াটাই আর কি বেশি হয় আজকালকার দিনে। তো সেই ক্ষেত্রে আমি তো বলবো ভাই হাত জোর করে পিছাই যায়। ঠিক আছে, কারণ পড়াশোনা করে নাও, এটাই তোমাকে যা দেওয়ার দিবে। ঠিক আছে, কিন্তু তো আমি অনিবার, বলবো। একটা খুব সাইন্টিফিক কথা আছে, যে আমাদের সঙ্গে যাই কিছু হচ্ছে বা যার সঙ্গে মিট করছি আজকে, এটা কারোর জন্য না, এটা বিকজ অফ ইউ অনলি, বিকজ তোর যে ওয়েভ লেন্থ
সেই ওয়েভলেন্থ অনুযায়ী সেম ফ্রিকোয়েন্সি তোকে রেসপন্ড করবে। আজ তুই হ্যাঁ হয়তো সেরকম মানুষ বলেছে মানে ছিলি বলেই হয়তো তোর পার্টনার ওরকম হয়েছে। আজকে তুই যদি খারাপ হতো অবভিয়াসলি সেও খারাপ হতো, ভাইস হ্যাঁ, ভার্সা। এটা ঠিক, এটা ঠিক বলেছো, এটা ঠিক বলেছো, এটা আমিও সবসময় ফিল করি, মানে তুমি যেমন থাকবা তোমার আশপাশটা ওরকমই হয়ে যায়, মানে বা তোমার আশপাশ যেমন থাকে তুমি এরকম হয়ে যাও, মানে ঠিক বলছো, এটা মানে ভাইস ভার্সাই থাকে। তো এটা ঠিক, এটা আমি নিজেও ফিল করেছিলাম প্রত্যেকবার। তো তো এরকম হলো, তো আমি প্ল্যানিং করলাম, যেমন আমি গেট সম্বন্ধে যদি এখন বলি, আচ্ছা এখানে আমি একটা জিনিস তাহলে, আচ্ছা এটাই আমার প্রিপারেশন ছিল, এবার এর বাইরে আর কি বলবো, মানে এখান থেকে প্রিপারেশন শুরু হয়, তারপর তো আস্তে আস্তে মানে লেকচার তুই দেখা হয়ে তাহলে গেল। তুই তাহলে মানে রানিং ইয়ারে গেট দিসনি, এক বছর মানে ড্রপ না, দিয়ে গেট দিস, বাট ফার্স্ট অ্যাটেম্পে তুই ক্লিয়ার করে ফেলিস। হ্যাঁ ফার্স্ট অ্যাটেম্প অ্যাকচুয়ালি থার্ড ইয়ারে দিয়েছিলাম, বাট হুম, থার্ড ইয়ারে আমার কোয়ালিফাইও হয় নাই। তো আচ্ছা। থার্ড ইয়ারে দিয়েছিলাম, কোনো কোয়ালিফাইও হয়নি, করে না পড়ে দিয়েছিলাম। ফোর্থ ইয়ারে আমি, আচ্ছা এখানে বলে দিই, ফোর্থ ইয়ারে আমি এই কারণেই দিই নাই, কারণ থার্ড ইয়ারে আমি দিয়েছিলাম হুম, না পড়ে, কোয়ালিফাই হয়নি, আমার কনফিডেন্স খুব ডাউন হয়ে গেছিল। তো টোয়েন্টি ও, কলেজে আমি দেই নাই, মানে সেলফ পড়িও নাই তো কি কনফিডেন্স। আর দিব। হ্যাঁ, এবার এখানে একটা কথা বলি, অনেকে হয় কি মানে, এটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন, অনেক সময় হয় কি আমি যেরকম পার্সন, যদি কেউ এরকম ভাবে না পড়ি নাই কিন্তু এক্সপিরিয়েন্সের জন্য দিয়ে দিই, একবার দাও ঠিক আছে, বারবার তুমি যদি জাস্ট না পড়ে দিতে থাকো না, তুমি কনফিডেন্স মানে এতটা ডাউন হবে, ঠিক আছে মানে বলার মতন না তোমার। হ্যাঁ তুমি পড়ো নাই, তুমি জানো তুমি পড়াশোনা করো নি, তাই তোমার নম্বর খারাপ আসছে, বা তাও এটা হিট করে খুব বুকে। যেমন থার্ড ইয়ারে আমি জানি আমি পড়াশোনা করিনি, তাই আমার কোয়ালিফাই হয়নি, পড়লে হয়তো হয়ে যেত, স্টিল খুব খারাপ লাগে। তো আমি বাট এটাই বলবো যে কেউ যদি সাপোজ ধর অনির্বাণ জাস্ট এক্সামটার প্যাটার্ন বোঝার জন্য বা কোন রকম হুম হুম। স্ট্র্যাটেজি বানানোর জন্য একবার জাস্ট টেস্ট করতে চায়, তাহলে হ্যাঁ ওটাই বললাম, একবার দিতে পারে, একবার দিতে পারে। আর সেই ক্ষেত্রে আমি বলবো এটা বেটার যে মক টেস্ট দিয়ে নিতে, মানে মক টেস্ট এখন ফ্রিতেই পাওয়া যাবে, মানে অ্যাটলিস্ট মানে প্যাটার্ন প্যাটার্ন দেখার জন্য। হুম, মক টেস্ট, যেমন মক টেস্ট যা হেল্প করছে, মানে যে কোনো এক্সাম, সেটা শুধু গেট না, যে কোনো এক্সাম আমি এখন বিলিভ করি, মানে এখন কম্পিটিশনের লেভেলটা এতটা হয়ে গেছে না, মানে কথার কথা প্রচুর কম্পিটিশন, মানে correct, আর সবার correct, কাছে রিসোর্সেস আছে, রিসোর্সেস সবার কাছে আছে, মানে দেখো আমার ব্যাকগ্রাউন্ড অতটা ভালো ছিল না, তাই আমার কাছে, আমার মতে আমার কাছে অনেক রিসোর্সই ছিল, সেটা আমি হুম, যেভাবে পেয়ে থাকি, কিন্তু আমার কাছে ছিল রিসোর্সেস। তো সেই হুম, জায়গায় রিসোর্সেস এখন এখন অভাব নেই, মানে তোমার যদি কারো কাছে যদি টাকাও না থাকে, সেও অ্যাটলিস্ট ইউটিউব দেখে অ্যাটলিস্ট কিছু একটা রাইট, বেসিক জায়গাটা আসতে পারবে। তো কারেক্ট, সেই জায়গায় কারেক্ট, আমি বললাম মক টেস্টটা খুব দরকার, মক হুম, টেস্ট খুব দরকার, আর সিনসিয়ারলি পড়তে লাগে, মানে আমি তোমাকে বলি, মানে এরকম হয়ে গেছিল একটা জায়গায়, এটা মানে এটা হয়তো অনেকে ফিল করবে, যখন হুম, প্রিপারেশন করতাম আমার কিছু বন্ধু বান্ধবের সাথে অনেক ডিস্টেন্সও হয়ে গেছিল প্রিপারেশনের জন্য, কারণ আমি বেরিয়ে হইতাম, লাইক মানে আগে ছিল এরকম রাত্রিবেলা করে ঘুরতে বেরোতাম, চা খেতে বেরোতাম। তো হুম, যখন প্রিপারেশন আমি এসে যাই, তো আমি প্রথম এক দুই মাস, সপ্তাহে হয়তো এক দুই দিন বেরোইলাম, তারপর থেকে স্টপ করে দিয়েছিলাম, যাই ভাবছিলাম ভাই 2-3 ঘন্টা আমি নষ্ট করবো না, ওইটা আমি হুম, একটা টেস্ট দিয়ে দিবো। তাই জন্য okay, বন্ধু বান্ধবের থেকে একটু ডিস্টেন্সও হয়ে গেছিল, যে ভাই তুই বেরিয়ে হইস না, ভুলেই গেছিস আমাদের। তো হুম, এটা হুম, হয়, যখন র্যাঙ্ক আসবে তখন বুঝে যাবে ওরা, ঠিক আছে, right, তো আমি এটাই বলবো, ঠিক, যখন তোমার র্যাঙ্ক আসবে তখন ওরা বুঝে যাবে, আর ওরাও বুঝবে, ওরা যেমন এখন বুঝে যে কেন ওই জায়গাটা আমি ছিলাম। আর আমার মানে আমার পরিবারেরও এমন অবস্থা ছিল যে আমি প্রিপারেশন করতে শুধু আমার জন্য না, মানে আমার ফ্যামিলির ওরকম অবস্থা, যে প্রিপারেশন ঠিকঠাক না কিছু দিতে পারিনি 1 বছর পর, তো ফ্যামিলি অনেকটা পিছিয়ে যায়, মানে আমার এরকমও ছিল যে যদি এই বছর আমার র্যাঙ্ক না আসলো, পরের বছর যে হুম, প্রিপারেশন করবো ওইটা আমি বাড়ির লোকের থেকে বলতে পারবো না মুখ তুলে, যে আমি ওকে। আরেক বছর লাগবে আমার। বাট তোর এমনি ওভারঅল তোর প্রিপারেশন কেমন ছিল, মানে তুই কতটা কনফিডেন্ট ছিল তোর প্রিপারেশন নিয়ে? হ্যাঁ এবার এখানে আমি বলি, এখানে একটা ব্লান্ডার করে দিচ্ছি, মানে আমার প্রিপারেশন সত্যি কথা বলতে এতটাই ভালো ছিল, এখন আমি বলবো অনেকে হয়তো বিশ্বাস করবে না, বাট আমার প্রিপারেশন এমন ছিল যে আমার আন্ডার 10 আইসে যেত। মানে আমি আমি ফিজিক্স ল্যাবে ছিলাম, ফিজিক্স ল্যাবে আমি র্যাঙ্কার ব্যাচে ছিলাম। তো র্যাঙ্কার ব্যাচ মানে যারা টপ র্যাঙ্কার থাকে তাদেরকে নিয়ে আলাদা একটা গ্রুপ বানায় রাখে। তো ওই গ্রুপে আমার সবসময় আন্ডার 10 থাকতাম, সবসময় আন্ডার 10 থাকতাম। খুব রিয়ারলি আমি কখনো আন্ডার 10-এর চেয়ে কম গেছিলাম, যেমন লাস্ট যে বিষয়গুলো হয়েছিল, মানে একটা ওদের অল ইন্ডিয়া মক টেস্ট যে হয়, তো ওখানে যেমন র্যাঙ্ক 2 ছিল, র্যাঙ্ক 5 ছিল, র্যাঙ্ক 3 ছিল, এরকম। এক্সার্জিক বলে মেকানিক্যালের একটা খুব ভালো কোচিং আছে, জানি, ওখানেও জানি। যেমন আমার, হ্যাঁ ওটা তো মানে তার না যে বাকিরা জানে না, আমি বলছি। আমিও ওর সঙ্গে অনেকটা ইনভলভ ছিলাম এক সময়। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ। তো ওখানেও যেমন আমার র্যাঙ্ক আন্ডার 20 সবসময় থাকতো, অল ইন্ডিয়া গুলোতেও 3 বা 11। ঠিক আছে, লাস্ট টেস্টে আমার সেকেন্ড র্যাঙ্ক ছিল, লাস্ট যে মক টেস্ট দিয়েছিলাম সেকেন্ড র্যাঙ্ক ছিল। তো ওরাও আমার সাথে কথা বলতো, মানে ওখানে একজন ম্যাম ছিল, ম্যাম কথা বলতো, ফিজিক্সের স্যাররা তো কথাই বলতো। তো আমার সবাই ভাবছিল, বা আমিও মানে আমি একটা মাইনে নিয়েছিলাম, মানে আন্ডার 10 আইসে যাবে, প্রিপারেশন খুব ভালো ছিল, খুব বলতে খুবই ভালো। হুম, ব্লান্ডারটা কোথায় হয়ে যায়, এবার যদি কেউ মেকানিক্যালের গেটের কোশ্চেন দেখে, 2017-এর পর সবচেয়ে ইজি কোশ্চেন এটা, আমি বলছি 2017-এর চেয়ে ইজি কোশ্চেন, আমি তোমাকে বলছি, মাত্র 4টা কোশ্চেনে ক্যালকুলেটর ইউজ করছি, 65টা আচ্ছা, কোশ্চেন থাকে, ও, মাত্র চারটা, 4টা কোশ্চেনে ক্যালকুলেটর লাগছে। হিসাব এরকম, মনে করো 4 গুণ 100, 400 অপশন, অপশন গুলো এমন হেজায়ও নাই, হেজায়ও নাই, 400, 800, 1000, 200, অপশনও হেজায় নাই।
আমি লিটারেলি মানে এবার এইখানে হয়ে গেছে, আমি ব্লান্ডারটা কি করছি, আমি হয়ে গেছি কোশ্চেন এত কঠিন করবে, যদি কোশ্চেন কঠিন করতো বা স্ট্যান্ডার্ডও করতো তাইলে হয়তো আমার আন্ডার 10 বা 20 এসে দিত। এত ইজি করে দিয়েছে, আমি মিস্টেক, এত সিলি মিস্টেক করে আসছি, মানে আমার 8 থেকে 9 নম্বরে সিলি মিস্টেক হয়েছে। মানে হুম। আমার মার্কস হচ্ছে 81, সিলি ওকে। মিস্টেক না করলে 90 এসে দিত। ওহো। ঠিক আছে, তো তো ওটা অলমোস্ট আন্ডার 10 দিয়ে দিত আমাকে। তো মানে কোথা থেকে কোথায় চলে আসছে, তো আমি গেটের পর এই জন্য লাইক ডিপ্রেশনে চলে গেছিলাম গেটের পর। মানে গেট এক্সাম নিয়ে আমিও ডিপ্রেশনে চলে গেছি, আমার পার্টনারও ডিপ্রেশনে চলে গেছে। এত ভালো প্রিপারেশন করে এত মানে মেন পরীক্ষা গিয়ে খারাপ করে দিছি। তো হুম। খুব ডিপ্রেশনে ছিলাম প্রথমে, এক সপ্তাহে খুব তো তুই ডিপ্রেশনে এমনি ছিলাম যে অনির্বাণ, তুই কি এক্সপেক্ট করেছিলি, কতটা এক্সপেক্ট করেছিলি র্যাঙ্ক? ওই আন্ডার 10ই এক্সেপ্ট করছিলাম আমি। মানে আচ্ছা। এক্সাম দেওয়ার আগে অব্দি, এক্সাম দিয়ে তো বুঝে গেছি আমার তখন গেছে এক্সাম। তখন তো রেজাল্ট বেরোলো, তোর 250 ছিল র্যাঙ্ক, তাই তো? 230, 230। 230। তো তখন তো কিরকম ফিল হয়েছিল, ইউ আর সাকসেসফুল আর ফেলিয়ার? ফেলিয়ার, ফেলিয়ার একদম, মানে খুব ভেঙে গেছিলাম মানে। তুই তো ঠিক আছে, আমি জানি অনেকে বলবে, অনেকে বলবে এটা আরে 230 র্যাঙ্ক আনছো তাও বলছে খারাপ, এরকম কি হবে, বাট মানে একটা থাকে না এক্সপেকটেশন একটা থাকে, তুমি রিয়ালিটি একটা হিট করলা, মানে একটা প্রিপারেশন যদি কথা আমার আছে, ওরকম থাকতো। একটা কথা আছে, হারকার জিততে वाला को बाजीगर कहते हैं, আর তুই উল্টো জিতকার আহ, আরে না মানে খুব খারাপ পাইছি, মানে এটা গেটের পর আমার মনে আছে, মানে এখন বলতেছি এইভাবে, গেটের গেট যেদিন গেট এক্সাম দিয়ে আসছে ওই দিন তো অ্যান্সার কি বেরোয় যায়, অ্যান্সার কি বেরোয় দেখতেছি আমার এত কম, তো আমি ওই দিন রাত্রে পুরা কাঁদছিলাম, বাবাকে ধরে ধরে পুরা কাঁদছিল, যাওয়া 1 বছর দিলাম, এক্সাম খারাপ হয়ে গেল, পুরা কাঁদছিলাম। ঠিক আছে, তো খুব খুব মন খারাপ ছিল ওই দিন, মানে ওরকম কান্না আমি কোনোদিন কোনো এক্সাম দিয়ে এসে কান্দিনি। তো কারণ এটা আমি খুব মন থেকে দিয়েছিলাম 1 বছরটা, তো পুরা কাঁদছিলাম। তো তারপর আমি প্রমিস করছিলাম একটা নিজেকে যে ভাই আমি তো বারকে পাই দেখাবো। ঠিক আছে, মানে তখন একটা ভিতরে একটা থাকে না যে একটা জেদ এসে যায়, তো আমার একটা আসছে যে ভাই বারকে তো আমি পাইয়ে দেখাবো, যা ইচ্ছা হয়ে যাবে বারকে পাইয়ে দেখাবো। ঠিক আছে, আর তো তারপর আমি বারকের তুই আগে এক্সাম আমাকে, দিয়ে তুই আগে এটা বল আমাকে যে গেটে যে তোর এত বড় র্যাঙ্কটা ছিল, এটা তুই মানে এর থ্রু দিয়ে পিএসসি কোথায় কোথায় পেয়েছিলি বা অ্যাপ্লাই করে? হ্যাঁ, এর থ্রুতে কি হয় আমাদের গেটের র্যাঙ্কের থ্রুতে আইআইটি আইআইএসসি থেকে ইন্টারভিউ কল আসে। তো আমি আমার আগেন এরকম আছে যে আমি খুব চুজি, মানে আমি এইটা করবো তো এইটাই করবো। তো আমি যেমন ওইটা আমার তুই কি আইআইএসসি শিওর থেকে, ছিলি? না তুই শিওর ছিলি কি গেটের পর তুই জব করবি না হায়ার স্টাডি করবি? হ্যাঁ শিওর ছিলাম, আমার এরকম বার্কেই আসার ইচ্ছা ছিল। ঠিক আছে, মানে বার্ক বা ইসরোর মধ্যে ছিল, লাস্টের দিকে আস্তে আস্তে বার্কি ঠিক হয়ে যায়, কেন সেটা আমি বলছি। তো আমার বার্কেই আসার ইচ্ছা ছিল। আর হায়ার স্টাডিজের আমার ইচ্ছা ছিল না, কিছু ফাইন্যান্সিয়াল বি রিজনের জন্য ক্লিয়ার, ছিল। বি ক্লিয়ার, হ্যাঁ ওটাই ওটাই মানে স্টুডেন্টদের কাছে যাতে এটা কনফিউশন না থাকে যে আমি আহ, কোন কোন হ্যাঁ করতে চাই। হ্যাঁ, ঠিক 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 বলছো, এটা এখানে ভালো কথা বলছে যে অনেকে কনফিউশনই ভুলে যায় যে এটা করবো এটা করবো এটা করবো। ঠিক আছে, আমার কেননা কি কাছে খুব বলতো clear ইভান, ছিল। যাদের র্যাঙ্ক ধর খুব বেশি তাদের কাছে অত অপশন থাকে না, অত কনফিউশন থাকে না। বাট র্যাঙ্ক একটু ভালো চলে আসলে অনেকগুলো কনফিউশন থাকে, কি করবো ঠিক এবার। ঠিক 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 ঠিক। না আমার যেমন প্রথম থেকে ক্লিয়ার ছিল, যদি আমার র্যাঙ্ক 1ও আসতো আমার ক্লিয়ার ছিল যে আমাকে আমি বাকি আসবো, কারণ আমার রিসার্চ ওরিয়েন্টেড লাইনে আসার ইচ্ছা ছিল। হুম। তো আমার এটা ক্লিয়ার ছিল আগের থেকে। আহ, তো এখানে মানে হ্যাঁ, তো এখানে যেটা বলতাম, তো বার্কের এক্সামের জন্য আমি পড়ছিলাম অনেক। হুম। তো যারা জানে না তাদেরকে বলে দিই, হুম। বার্কে যে আমাদের জয়েন হয় এটা গেটের থ্রুতেও হয়, ওরা নিজস্ব একটা এক্সাম নেয়, ওটা সেম গেটের মতন, সেম গেটের মতন। তো হুম। হুম। গেটের থ্রুতেও হয়, বাট ওটা টাইম কম থাকে, ওখানে 2 ঘন্টায় 100টা কোশ্চেন করতে লাগে, গেটে তিন ওকে। ঘন্টায় 65টা কোশ্চেন, কারেক্ট। বার্কে 2 ঘন্টায় 100টা কোশ্চেন, লেভেল সেম থাকে, লেভেল এমন না ইজি করে, বুঝতে তো লেভেল পেরেছি। সেম। হ্যাঁ, তো ওখানে আমার 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 যা মনে হয় মেকানিক্যাল আমার হাইয়েস্ট মার্কসই আসছে, কারণ আমি ইন্টারভিউতে যখন গেছিলাম তো আমার 300-তে আসছিল 164। আচ্ছা। তোমার কাট অফ ছিল 89, 89 পেলে ইন্টারভিউ কল এসে যাবে। তো অলমোস্ট হুম। আমার ডাবল ছিল, তো আমাকে ইন্টারভিউতে যখন গেছি ওরা তো অবাক ছিল, এত আসছে নাকি, এত আসতে পারে নাকি, বলে হুম। সত্যি সত্যি আসছে, তো আমি বললাম হ্যাঁ স্যার সত্যি সত্যি আসছে। এবার বিশ্বাসই করতে পারছিল না, মানে ওরা লাইক 130 হাইয়েস্ট শুনছিল, 130 কি 140। তো তো ওরা র্যাঙ্ক লিস্ট দেয় না, বার্গে কোনো র্যাঙ্ক লিস্ট থাকে না, মানে হুম। সবাই নর্মাল ইকুয়ালাইজ করে দেয় যে 89-এর উপরে মানে সবাই কোয়ালিফাই। তো আমার 164 আসছিল, তো ওরা বললো তাহলে তুমি হয়তো টপার হয়েছো, তাহলে তোমার থেকে কিন্তু আমাদের অনেক এক্সপেকটেশন আছে। তো আমার ইন্টারভিউ প্রচুর, মানে আমার 1 ঘন্টা 40 মিনিট ইন্টারভিউ নিছে। তো সুপার। তো হিউজ ইন্টার, তো ওইটা বার্কের টেস্টটা দেওয়ার পর ওইটা স্যাটিসফাই ছিলাম, মানে ওই গেটের মধ্যে ডিপ্রেশন জোনটা আসছিল, বার্কের পর ওটা সেদিনকে, ক্লিয়ার হয়েছে। যেদিনকে তোর বার্কের রেজাল্ট বেরোলো সেদিনকে মানে কেমন ফিল হয়েছিল? আর ওটা ওটা একদম লাইফ টাইম এক্সপিরিয়েন্স, মানে আমি বলছি এক্সপিরিয়েন্সটা তোমাকে, মানে এখন আমার মানে চোখ বন্ধ করলে ওই দিনটা এসে যায়, মানে এরকম ছিল বার্কের রেজাল্ট আমাদের এবার 1 সপ্তাহ আগে দিয়ে দিছে। তো হুম। ওই দিন আমি ফোনে আমার পার্টনার সাথে কথা বলছিলাম, তো বুনু পাশের ঘরে বসে পড়ছে। তো এরকম তখনই আমাকে দেখি 2টা বন্ধু আমাকে কল করতেছে,
বললো কি রে, এই টাইমে তোরা কল করে না, কল করছে কেন? তো আমি বুঝে গেছি যে বার্গেনিং হয়তো রেজাল্ট দিতে জানানোর জন্য। আমার হার্টবিট মানে 150 মনে হয় পৌঁছায় গেছে ওই দিন। দেখবো না, দেখবো না, দেখবো না, দেখবো না, দেখবো না, দেখবো না, দেখবো না। এবার এতে আবার হোয়াটসঅ্যাপে কি হয়েছে, বন্ধুরা স্ক্রিনশট পাঠাইছে, দেখ ভাই মেকানিক্যালের লিস্ট দিয়ে দিতে, চেক করে নে। আমি দেখতেই চাচ্ছি না, ঠিক আছে। তো আমি পুরো প্যানিক করে গেছি, মানে একদম হাত পা কাঁপতেছে আমার, এরকম এরকম হাত পা কাঁপতেছে, হাত ধরে যাচ্ছে। তো আমার ইসে, তারপর আমার পার্টনারটা কি করে, আমার মা আমাকে ফোন করছে, বলে দেখো তো, মানে আমাদের সব জানাজানি আছে পরিবারে। তো হুম। আমার মা আমাকে ফোন করছে, দেখো আমার মা, মা বাবা দুজনে তখন দোকানে ছিল। তো ভাই দেখো তো এরকম টেনশন করছে, তাড়াতাড়ি বাড়ি যাও। আমার মা ওইখান থেকে টেনশন নিয়ে দৌড়ায় দৌড়ায় বাড়ি আসতেছে, ঠিক আছে। তো বাড়ি আসছে, মা পুরো কাইন্দে ফেলে দিচ্ছে, মানে টেনশনে আর কি, যে কি না কি হয়েছে। তারপর আমি মিলাইলাম লিস্টে, তো নাম তো দেখলাম। হ্যাঁ, তো ওই দিন মানে মানে কেমন মানে একটা না ফিলিংটা না, মানে কথায় বুঝাইতে পারছি না। বুঝতে মানে পারছি। সেই খুশি হয়েছিলাম তো, একটা মানে এটা ভিতর থেকে একটা, মানে এতদিন ধরে খাচ্ছি এটার জন্য, তো বাঘের হুম। জন্য খাচ্ছিলাম প্রচুর। তো আমি যখন নামটা দেখলাম, মানে পুরা আমি কাইন্ডলি দিছি আমি আর কি, খুশিতে নামটা দেখছি, তখনই মা আসছে বাড়িতে, ঠিক আছে। তো মা টেনশনে কান্দি কাইন্ডলি দিচ্ছে, যে কি হয়েছে, কি হয়েছে তোর, কি হয়েছে? বললো আমাকে তোর এরকম পুরো আমার সব শরীর টরীর খারাপ হয়ে গেছে। আমি বললাম না না ঠিক আছে ঠিক আছে, তাই বললাম হয়ে গেছে, হয়ে গেছে বাড়িতে। এবং মা, মা টেনশনে এরকম কান্না শুরু করেছে, মানে টেনশনে খুশিতে পুরা কাঁদছে, মাও পুরা কাঁদে দিয়েছে সেদিন। আর বোনও কাঁদে দিয়েছে, মানে সবাই কাঁদে দিয়েছে, ঠিক আছে। তো তারপর তুই বাবা তো, হ্যাঁ বলো বলো। just ভাব মানে একটা মানুষের ছোট্ট একটা, মানে এটা ছোট বলবো না বাট এই যে একটা সাকসেস, এখন তো অনেক কিছু করবি, হ্যাঁ, অনেক কিছু অ্যাচিভ করবি, বাট একটা হ্যাঁ, ফ্যামিলিকে পুরো পাল্টে দেয়, একটা ফ্যামিলির অবস্থা পাল্টে যায়, একটা ফ্যামিলির সেটাই মাইন্ড সেটাই সেটাই। পাল্টে যায়, একটা ফ্যামিলির সবকিছু পাল্টে, জেনারেশন পাল্টে যায় তার। সবকিছু, সব জেনারেশনই পাল্টে, একদম ঠিক, একদম গোটা জেনারেশনই তোমার পাল্টে যায়। তো এইখানে তারপর তখনই মানে মা তো আগে আসছিল, বাবা তো দোকান টোকান গুছায় আসছিল। তো বাবা টোটোতে করে আসছে, আমি বাইরের রাস্তায় দাঁড়ায় আছি। তারপর টোটোতে আসতেছি, যখন একদম বাড়ির সামনে আসতেছে, তখন মানে টোটো থেকেই আর কি মানে টোটো থেকেই লাফ দিয়ে দৌড়ায় দৌড়ায় আসতেছে। তারপর আমাকে পুরো হাত ঠাক করলো, পুরা জড়ায় ধরে পুরা কাঁদছে। হুম। তো এটা খুব একটা গ্রেট ফিলিং, এটা একটা মানে এটা, মানে ওটা জীবনে একবারই আসে। তো ওই দিনটা ছিল আমার। একদম। এক সময় তুই বাবার সঙ্গে বসে দোকানে বসে পুজোর সময় কাটিয়েছিস, হ্যাঁ, সেইখান থেকে এইখানে আসা, এটা অনেক কিছু। হ্যাঁ, যারা এরকম করে ওঠে তাদের কাছে তুই যেটা বলছিস না, এইসব ভাষায় প্রকাশ করা যায় না এই আনন্দটা। আর না না না, ভাষা কষ্ট যায় না তো। খুব খুব ভালো ছিল। তারপর ওই দিন মিষ্টি মিষ্টি আনলাম। তো আমি অ্যাকচুয়ালি মানে প্রিপারেশনের টাইমে কি ছিল, একটু ভাড়া বাড়িতে আমরা ছিলাম। মানে হুম। আমি যে বাড়িতে থাকতাম জয়েন্ট ফ্যামিলিতে, তো ওখানে আমাদের একটাই রুম ছিল। তো একটা রুমের মধ্যেই মনে করো আমি, আমার বাবা মা বুনু চারজন থাকতাম। ওই ঘরে হুম। নিচে মাল বানাইতো, তো ওই বিছনাতেই পড়তাম। তো আমার ছোটবেলা থেকে টেবিল চেয়ারে পড়ার শখ ছিল, তো কলেজ পার হয়ে গেছে, আমি ওটা পাই নাই কখনো। তো হুম। তারপর প্রিপারেশনের সময় আমি বাবাকে বললাম যে এই বাড়িতে থেকে হচ্ছে না, আমার জয়েন্ট ফ্যামিলিতে একটু প্রবলেমও হয়। আর একটা রুমই ছিল, তো পার্সোনাল স্পেসটা পাইতাম না যে পড়বোই হবে। বুঝতে তো আমি পারছি। বললাম প্রবলেম হচ্ছে, তো একটু ভাড়া বাড়িতে যাই, রেন্টে থাকি। তো তারপর আমরা রেন্টে ছিলাম আর পাশেই আর কি। তো দুইটা রুম নিয়েছিলাম, তো একটাতে মা বাবা থাকতো, একটা আমি আর কোনো পড়াশোনা করতাম। তো ওইখানেই আর কি। তো ওই ওই মানে ভাড়া বাড়িতে ছিলাম। তারপর এখানে সবাই মানে মিষ্টি মিষ্টি নিয়ে ওই আমাদের আর কি বাড়ি গেলাম। মানে আমাদের কাকা কাকি সবাইকে একটু মানে মিষ্টি মিষ্টি খাওয়াতাম। তো খুব ভালো, খুব ওই দিনটা খুব খুব ভালো হয়েছে। তারপর মানে একদম এখন একটা মানে যেটা লাইফ লাইফ চেঞ্জিং একটা ইভেন্ট যেটাকে বলা যায়। না না, তো এরপর মানে তুই নিজেও বুঝতে পারবি, মানে যে ফেজ দিয়ে তুই এসেছিস, মানে অনেক কিছু চেঞ্জ হবে লাইফ, অনেক কিছু তোর থিঙ্কিং এ, তোর ডিসিশন মেকিং এ, তোর ফ্যামিলি, সবকিছু মানে বলে না, আজকে আমি কোন টি শার্টটা পরবো, আমি কিসে যাব, কি খাবো, বাবা মাকে কি দেব, কোথায় নিয়ে যাব, সবকিছু ডিপেন্ড করছে হচ্ছে আমার ডিসিশনের উপরে। আর সেই যে তুই ডিসিশনে নিয়েছিলি কোন জায়গা থেকে এখানে, সবকিছু পাল্টে গেছে। আর তোর যতটা মানে ইটস নট লাইক হাতের সামনে কেউ দিয়ে দিয়েছে বা সবকিছু ইজিলি পেয়ে গেছিস। তো সেই জায়গা থেকে একটু ইন্সপিরেশনাল তো আমার, একটু কেন অনেকটাই বলবো ইন্সপিরেশনাল, মানে সবার কাছে দারুণ মানে। ওটাই বলবো মানে, আমি এটা সবসময় ভাবতাম এরকম যে মানে ইন্সপিরেশন ব্যাপারটা বলতে না। তো আমি যেমন, আমার যেমন আব্দুল কালাম স্যার, আব্দুল কালামকে আমি খুব মানি। তো ওনারও যেমন আমি জীবনীটা দেখি যে মানে কতটাই স্ট্রাগল, মানে কোথা থেকে সে একটা মানে পেপার কত ব্রিগেড এক প্রত্যন্ত সময়। গ্রাম থেকে। হম। তো ওটাই ভাবি, মানে আমি সবসময় যখনই কেউ এরকম ভাববে, আমি তাকে এটাই বলবো যে তুমি ভাইবো যে আমাদের যে দেশের যত মহাপুরুষরা আছে, তারা কোন জায়গা থেকে কোথায় গেছে। তো সেখানে আমরা এতটুকু তো করতেই পারি। তো আমার এটাই সবসময় ভাবি, ওর জন্যই আমার মানে, আর সবসময় যেন ডাউন টু আর্থ আমার মতো থাকা উচিত। মানে মানে অনেক সময় এটাও হয়, অনেকে সাকসেস পাইলে একটু মাথায় চলে যায়, বাট আমার মধ্যে একটু হাম্বল থাকাটা ভালো। মানে কোথার থেকে তুমি ভেরি আসছো গুড, তোমার ভাবা উচিত না। ভেরি গুড, তো তোর ভালো লাগছে, ভেরি গুড, গুড বয়।
তো মানে আমি ওটাই আর কি ভাবি যে আমার চেয়ে অনেক, মানে আমি যেটাতে আছি, মানে আমি যে জীবনটা দিচ্ছি মানে বাঁচছি, সেটা হয়তো অনেকের ড্রিম থাকে। কারণ আমি হুম, অনেক এরকম দেখছি, কারণ আমরা টিউশন টিউশন পড়াতাম তো। আমি দেখতাম মানে অনেক, মানে স্টুডেন্টরাই থাকে যে অনেক পোর ব্যাকগ্রাউন্ড থেকে আসে, বা আমরা যাও আর কি যতটুকু পাচ্ছি। যারা এই ভিডিওটা দেখছে না, আমি এটাও বলতে, তোমরা যে ইউটিউবে ভিডিওটা দেখছো, এটাও এক প্রকারের প্রিভিলেজ, এটা সবাই পায় না। মানে হুম, এই যে ইন্টারনেটটা ইউজ করতে পারছো, মানে অনেক, এটা একটা প্রিভিলেজ, তুমি ইন্টারনেটে তো অনেক correct, কিছু জানতে পারছো। অনেকে correct, এমন ওই গ্রামে ট্রামে থাকে যে এখনো কারেন্টই হতে যায়নি, তো তারা এখান থেকে কিভাবে correct, যাবে ওখানে? তো মানে যেটা আছে আমি বলবো সবসময় এটা, এই মাইন্ডসেটটা পাল্টায় দাও যে আমার কাছে কিছু নাই। তুমি হুম, যেটা আছে সেটা নিয়ে তোমাকে আগায় যেতে লাগবে। তো প্রিভিলেজ আছে, অনেকেরই আছে। এই ভিডিও যে দেখছে তার কাছে একটা প্রিভিলেজ এটাই আছে যে তার কাছে ইনফরমেশনটা এসে যাচ্ছে গোটা দেশে, গোটা পৃথিবীর। তো এই তো আর কি, সেটাকে সঠিক ইউজ করো। তো তুই তারপর কোন কোন মানে অর্গানাইজেশন বা কোম্পানি ক্র্যাক করলে সে? হ্যাঁ, এখানে একটা কথা বলি তো, আমার না অ্যাকচুয়ালি জিনিসটা এরকম হচ্ছে, আমি বুঝতে ভালোবাসি, আমি কোনো জিনিস বুঝে যাব, তোমাকে বুঝাই দিতে পারবো। হ্যাঁ, মুখস্থ জিনিসটা আমার একটু হয় না, মানে একটু কম হয়। তো হ্যাঁ, আমার এই বারকে হয়েছিল, এনপিসিআইএল যে হয় না, নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন যে আছে, ওখানে হয়েছিল, আর আইএসসি তে হয়েছিল। হুম, বাট বাকি আইআইটি তে আমি অ্যাপ্লাই করিনি। মানে আমার ছিল যে আমি যদি এমটেক করিও, ইচ্ছা তো ছিল না করার, যদি করিও তো আমি আইআইএসসি বাদে কোথাও থেকে করি। ফাইন। তো তো আইএসসি তে শুধু অ্যাপ্লাই করেছিলাম, তো আইএসসি তে হয়ে গেছিল। আর বাকি ইআইএল একটা পিএসইউ আছে, তো ইআইএল ইঞ্জিনিয়ার্স নিয়ে লিমিটে অ্যাপ্লাই করেছিলাম, বাট ওখানে হয় নাই। কারণ হয় নাই তো ওখানে ইন্টারভিউটা না, মানে কনসেপচুয়াল, ওদের পিএসসির ইন্টারভিউগুলো কনসেপচুয়াল হয় না। ওদের কারেক্ট, কারেক্ট। ইন্টারভিউ গুলো তুলনামূলক মানে ফ্যাক্ট বেস বেশি হয়, যে এটা জানো ওটা জানো। তো আমার মনে হবে আপনি গুগল নাকি, মানে ওকে, জানতে যদি গুগল করে নাও তো আমার, মানে ওটা আমার, মানে আমার এরকম আছে, ব্রেনটাকে ইউজ করি, ভাইবে কিছু বলতেছি, ওগুলো আমার ভালো লাগে। বুঝতে তো পেরেছি। ওই জন্য আমার, হ্যাঁ ওই জন্য আমার ওটা বার্ক, ইসরো বা ডিআরডিও, মানে এরকম রিসার্চ অর্গানাইজেশনে যাওয়ার ইচ্ছা ছিল। আর হুম, বাকি পিএসসির আমি অনেক এক্সাম দিয়েছিলাম, কিন্তু একটা পিএসসি তো হয় নাই। তার একটাই কারণ, কারণ আমার ওই মুখস্থ জিনিসটা আমার হয় না। মানে ওখানকার তুমি যদি কেউ দিয়ে থাকে বুঝতে কোশ্চেন পেরেছি। গুলো সে রেখে, যদি 90%ই মানে ওই রাস্তা মারো টাইপের, মানে একদম মাগাপ করতে লাগবে। তো না, ওই জিনিসটা পিএসসি, হয় না। পিএসসি ইন্টারভিউ আই থিঙ্ক অতটাও তো ডেপতে যাবে না। যাই ওগুলো যাই না, কোনো ডেপথই যায় না, মানে ওরা টাচ করে যায়। আর একটু তোমার ফ্যাক্ট বেস বেশি থাকে, হুম, স্পেসিফিকলি এই জায়গাটা কি বোঝায়, স্পেসিফিকলি ওই ওদের জায়গাটা কি বোঝায়। না, ওদের কাজের প্রোফাইলটাও তো ওরকম না, না যে খুব রিসার্চ হম। করতে হবে বা না নলেজ। না, ঠিক ঠিক ঠিক। ওই ওকে, জন্য আমার পিএসসি খুব একটা ইচ্ছাও ছিল না, মানে হুম, আমার এরকম রিসার্চ অর্গানাইজেশন নিয়ে বুঝতে বেশি পেরেছি। ইচ্ছা ছিল। এনিওয়ে, মানে এখান থেকে ক্লিয়ার হলো তোর সম্বন্ধে অনেকগুলো কোশ্চেন, আমার আরো জেনারেট হলো মাথার মধ্যে। তো এমনি তোর এই হ্যাঁ। রিয়েলি মানে, মানে আই থিঙ্ক তুই আরো উপরে যাবি, বিকজ কিছু কিছু ভালো ভালো পয়েন্টস তোর মধ্যে আমি দেখতে পেয়েছি। তো এগুলোর জন্যই তুই আর বেশ অনেক উপরে যাবি মানে। এটা আমি তোকে গ্যাস খাওয়াচ্ছি না বা এটা, কি বলতো, প্রত্যেকটা মানুষের মধ্যে না কিছু কিছু কি পয়েন্ট থাকে। সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, বাট তোর মধ্যে যে কি পয়েন্ট গুলো আছে, যেগুলো আমার মনে হয় সেগুলো খুব পিভট পয়েন্ট হিসেবে কাজ করে সবসময় তোর লাইফে। তো ওগুলো তোকে আরো অনেকটা বুস্ট করবে তোর লাইফে। এগুলো ধরে রাখ, যেটা বললি না যে একটুখানি আমাকে ডাউন টু আর্থ থাকতে হবে, এগুলো ধরে রাখবি। নিজের যে বেসিক হম। জিনিসগুলোকে, এগুলো হারিয়ে দেওয়া মানে তুই নিজেকে হারিয়ে ফেলছিস। আর আমি জানি তুই সেগুলো হারাবি না, মানে বিকজ তুই নিজেও জানিস যে ওগুলো তোর কাছে কতটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, হুম। ঠিক ঠিক।